আসসালামু আলাইকুম। সম্ভাব্যতার প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করে দেন সাউন্ড ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করে দেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনতে পান তাহলে সবাই একটু লিখে দেন সাউন্ড ক্লিয়ার। আজকে খুব এক্সক্লুসিভ একটা ক্লাস হবে। ক্লাস করার পর ইনশাল্লাহ সম্ভাব্যতা সবার কাছে ডাল ভাত হয়ে যাবে। আজকে আমাদের মোট সম্ভাব্যতার উপর 5টা ক্লাস হবে। এটা খুব ডিটেলস শিখতে হবে, কারণ সম্ভাব্যতা যে কোনো জায়গা থেকে প্রিলিতে কোশ্চেন আসতে পারে এবং ইদানিং অনেক কঠিন কোশ্চেন আসে, এবং রিটেনে সম্ভাব্যতা থেকে সাধারণত 5 মার্কের কোশ্চেন আসে। তার মানে আমাদের সম্ভাব্যতা শিখতেই হবে, এবং আমরা সম্ভাব্যতা শিখবো ললিপপ মেথডে। ললিপপ মেথড মানে কি, সম্ভাব্যতার ম্যাথ যেভাবেই আসুক না কেন, আমি যে সূত্রটা লিখছি এই সূত্র দিয়ে আমরা সব ম্যাথ করবো। সূত্রটা কি, সম্ভাব্যতা সমান সমান আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। সবাই মাথায় সেট করেন, আজকে আপনার জীবনের ইনশাল্লাহ আপনি অন্যতম একটা শ্রেষ্ঠ ম্যাথ ক্লাস করবেন, যে যেই জিনিস আপনি পারেন না সেই জিনিস কত সোজা। আচ্ছা, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন প্রথম কথা হচ্ছে ইনপুটকে আর আউটপুটকে। ইনপুট হচ্ছে প্রশ্নে যা দেয়া থাকবে, প্রশ্নে যা দেয়া থাকবে সেটা হচ্ছে আমার ইনপুট। আউটপুটকে প্রশ্নে যা বের করতে বলছে। তাহলে আমরা শিখলাম কি, সম্ভাব্যতা সমান সমান কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুটের পরিচয় আমার সাথে সাথে সবাই একটু রিপিট করেন মুখে। ইনপুট হচ্ছে কি, প্রশ্নে যা দেয়া থাকবে, আর আউটপুট মানে কি, প্রশ্নে যা বের করতে বলবে। মাথায় কি সেট হয়েছে? এই সূত্র দিয়ে আমরা সম্ভাব্যতার আগামী 5টা ক্লাসের সব ম্যাথ করব। তাহলে আমরা বিসমিল্লাহ করি। প্রথমে আমরা পড়ব টাইপ 1। টাইপ 1 হচ্ছে মাস্ট টু নো। টাইপ 1 হচ্ছে মাস্ট টু নো। আগামী 15 মিনিট সবাই শুধু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আর কিচ্ছু করা লাগবে না। তাইলে আপনার কাছে মনে হবে সম্ভাব্যতা এত সোজা। ওকে, শুরু করি তাহলে, খেলা শুরু। টাইপ 1 মাস্ট টু নো। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, কি বলছে, একটি থলিতে একই ধরনের 6টি কালো 5টি লাল আর হচ্ছে 8টি সাদা মার্বেল আছে। আচ্ছা, খুব ভালো কথা। তারপর বলছে কি, থলি হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলো, নির্বাচিত মার্বেলটি লাল হবার সম্ভাবনা। সবাই একটু মামলাটা বোঝেন, লাল হবার সম্ভাবনা। আমার এই দৈব ছয়ের নিরপেক্ষ এইসব বাংলা বাংলা জানার কোনো দরকার নাই। আমরা জানি কি, সম্ভাব্যতা বাইর করতে বসে, তার মানে কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। সম্ভাব্যতার ম্যাথ করতে কইছে মানে কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। কারণ প্রশ্ন হচ্ছে আমার ইনপুটটা কি আর আউটপুটটা কি। আচ্ছা, আমি একটু আগে শিখছি কি, প্রশ্নে যা দেয়া থাকবে তাই হচ্ছে ইনপুট। আচ্ছা, প্রশ্নে কি দেয়া আছে? প্রশ্নে দেয়া আছে একটা থলিতে একই ধরনের 6টা কালা 5টা লাল আর 8টা সাদা মার্বেল আছে। তাহলে কোশ্চেনে কি এটা দেয়া আছে না? তাহলে কোশ্চেনে মোট বল দেয়া আছে কটা? 6টা কালা 5টা লাল 8টা সাদা। 6 আর 5 হচ্ছে 11, 11 আর 8 হচ্ছে কত? 19। তার মানে প্রশ্নে যা দেয়া থাকবে সেটাই কি ইনপুট না? আমার মামলাটা একটু বুঝেন। প্রশ্নে যা দেয়া থাকবে সেটাই হচ্ছে কি ইনপুট। তাহলে প্রশ্নে দেয়া আছে কি, 6টা কালা 5টা লাল আর 8টা হচ্ছে সাদা মার্বেল। তাহলে মোট কয়টা মার্বেল দেয়া আছে? 6 আর 5 11 আর 8তে কত? 19। তাহলে প্রশ্নে যা দেয়া থাকবে সেটাই হচ্ছে কি আমার ইনপুট। আচ্ছা, এবার আসেন আউটপুট। আউটপুট কি, প্রশ্নে যা বাইর করতে বসে। প্রশ্নে কি বাইর করতে বসে? লাল হবার সম্ভাবনা। আচ্ছা, লাল বল আছে কয়টা? যেহেতু লাল আছে কয়টা? 5টা। তাহলে আউটপুট কত? 5। তাহলে আনসার কত? 5/19। মামলা কি বুঝছে? আমরা বাইর করতে কইছি কি, লাল হওয়ার সম্ভাবনা। তাহলে আউটপুট কি, লাল বের করতে বসে। আউটপুট কি, লাল বের করতে বসে। তাহলে আমার লাল আছে কয়টা? 5টা। তাহলে আউটপুট কত? 5। আচ্ছা, লাল না কয়ে যদি কালো কইতো, কালো হওয়ার সম্ভাবনা, তখন আমার আউটপুট কি, কালো আছে কয়টা? 6টা। তখন আউটপুট হইতো কত? 6। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, যদি বলতো সাদা আছে কয়টা? যদি বলতো সাদা হওয়ার সম্ভাবনা, তখন সাদা হচ্ছে কি আমার আউটপুট। সাদা আছে কয়টা? 8টা। তখন আউটপুট কত? 8। আমি কি মামলা বুঝাইতে পারছি? তার মানে সোজা মামলা কি, প্রশ্নে যা দেয়া আছে সেটা হচ্ছে ইনপুট, আর প্রশ্নে যা বাইর করতে বসে সেটা হচ্ছে আউটপুট। এই কনসেপ্টে আমি আজকে অনেকগুলা ম্যাথ করাবো।
প্রথমে সবাই একটু বিসমিল্লাহ করে কমেন্ট করেন এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি, একটু সবাই আমরা কমেন্ট করে দেই। অনেক ম্যাথ করাবো, ললিপপ বানিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। 5টা ক্লাস মনোযোগ দিয়ে করবেন, সম্ভবত ইনশাল্লাহ পড়াইতে পারবেন। এটা রাত বের চ্যালেঞ্জ। আজকে প্রথম ক্লাসটাই করেন, দেখেন কত ইজি। সবাই একটু আমরা কমেন্ট করে দিই এক্সাম্পল 1 ডান হয়েছে কিনা। পুরা মনোযোগ দিয়ে করেন, আজকে আপনার জীবনে আপনি একটা শ্রেষ্ঠ ম্যাথ ক্লাস করবেন। আমি আগে দায়িত্ব নিয়ে বললাম, আপনার জীবনে আজকে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ম্যাথ ক্লাস হবে এটা। আচ্ছা সবাই তাহলে এক্সাম্পল 1 ডান লিখতে থাকেন। আচ্ছা এবার সেন এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা 5-এ কি বলছে একটু দেখি তো। 5-এ বলছে কোনো একটি নির্দিষ্ট এলাকার জরিপে দেখা গেল 65 জন হচ্ছে প্রথম আলো, 65 জন প্রথম আলো। আচ্ছা খুব ভালো কথা, 65 জন প্রথম আলো, 40 জন বোরের কাগজ, 40 জন বোরের কাগজ, 40 জন বোরের কাগজ, 45 জন জনকণ্ঠ, 45 জন জনকণ্ঠ, আর 52 জন যুগান্তর পত্রিকা পড়ে, 52 জন যুগান্তর পত্রিকা পড়ে। বলছে কি এদের মধ্যে তো একজনকে দৈবভাবে নির্বাচনের তিনি যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা, যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা। আচ্ছা ভাইয়া কি দৈবভাবে বলছে, নিরপেক্ষভাবে বলছে, কেমনে কি বলছে, ওই আমার পড়ার কোনো দরকারই নাই। আমার মামলা সোজা, সম্ভাব্যতা মানে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা ইনপুটের মামলা ছিল কি প্রশ্নে যা দেয়া থাকবে। আচ্ছা প্রশ্নে কি দেয়া আছে, 65 জন প্রথম আলো, 40 জন বোরের কাগজ, 45 জন জনকণ্ঠ, 52 জন যুগান্তর পরে। তাহলে টোটাল এইটার যোগফলটাই কি আমার প্রশ্নে দেয়া আছে। তাহলে টোটাল যোগ করলে এটা আসে কত 202। তার মানে আমার ইনপুট কত 202। তাহলে প্রশ্নে মোট লোক পত্রিকা পড়ার লোক আছে কয়জন 202 জন। তাহলে প্রশ্নে যা দেয়া থাকবে সেটাই হচ্ছে কি আমার ইনপুট। তাহলে ইনপুট কত 202। এবার সেটা আউটপুট, আউটপুট কি বলছে যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা। তাহলে আউটপুট বলছে কি প্রশ্নে যা বাইর করতে বলছে, প্রশ্নে কি বাইর করতে বলছে যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা। যুগান্তর কতজন পড়ে, যুগান্তর পরে 52 জন। তাহলে আমার আউটপুট কত 52। তাহলে সূত্র কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। মামলা কি বুঝছেন, মামলা কি সবাই বুঝছেন। মামলা যদি বুঝে থাকেন তাহলে যুগান্তর বললে পারলাম। যদি বলতো প্রথম আলো, প্রথম আলো পড়ার সম্ভাবনা কত, তাহলে প্রথম আলো বললে তখন আউটপুট কত, তখন আউটপুট হইতো 65। তার মানে মামলা খুব ইজি। ইনপুট হচ্ছে কি প্রশ্নে যা দেয়া থাকবে সেটা হচ্ছে ইনপুট, আর আউটপুট কি প্রশ্নে যা বাইর করতে বলবে। আচ্ছা যদি এই পর্যন্ত বুঝে থাকেন আরেকটা ম্যাথ করাইয়া ফিডব্যাক নেই, আর একটু ক্লিয়ার করি। এক্সাম্পল নাম্বার 8 বলছি না সম্ভবত ললিপপ ইনশাল্লাহ বানিয়ে দেবো। রাহাত ভাই যেটা বলে ইনশাল্লাহ সেটা কইরা স্যার, এই কনফিডেন্স রাহাত ভাইয়ের আছে, কথা কি বুঝছেন। এরকম চ্যালেঞ্জ করে কেউ সম্ভাব্যতা পড়ানোর সাহস অনলাইনে ইনশাল্লাহ কেউ রাখে না, এটা শুধু রাহাত ভাই রাখে। কারো কারো মনে হয় তার ভাইয়াকে একটু অতিরিক্ত বলতেছে, ক্লাস করেন, করার পরে দেখবেন। আবার যেসব ফ্রেন্ডরা অন্যান্য স্যারদের কাছে পড়ে তাদেরকে জিজ্ঞেস করে এই কনফিডেন্স তারা দেখাইতে পারে কিনা। আর এরা তো সম্ভবত পারবে সবাই লাস্টে জোরাতালি দিয়া। আচ্ছা 8 নম্বর কোশ্চেনটা বলি। ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাবতা। ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাবতা। আচ্ছা আমরা বলছি কি সম্ভাব্যতার যেই ম্যাথই আসুক না কেন সম্ভাব্যতা সমান কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা এই জায়গায় আপনারা বেশ সরাসরি কিন্তু কিছু বলে নাই, বলছে কি ইংরেজি বর্ণমালা থেকে। আচ্ছা ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ আছে কটা 26টা না। ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ আছে কটা 26টা। তার মানে বলছে কি ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা। সবাই একটু মামলাটা বুঝি। আপনারা কিন্তু সরাসরি এই জায়গায় ডিজিট উল্লেখ করে দেয় নাই, মানে ইনপুট কোনটা আউটপুট কোনটা সরাসরি বলে নাই। বলছে কি ইংরেজি বর্ণমালা থেকে। তাহলে ইংরেজি বর্ণমালা যতগুলো আছে এটাই কি প্রশ্ন দেয়া আছে। তাহলে আমরা জানি কি ইংরেজি বর্ণমালা কটা 26টা। তার মানে ইনপুট কত, ইনপুট হইল 26। মামলা কি বুঝছে, আপনারা সরাসরি 26 না দিয়ে কইছে কি ইংরেজি বর্ণমালা থেকে। তাহলে প্রশ্নে কি দেয়া আছে ইংরেজি বর্ণমালা দেয়া আছে। তাহলে আমার ইনপুট কত 26 পাইলাম ইনপুট। আচ্ছা এবার বলছে কি ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাব্যতা। আমরা জানি কি স্বরবর্ণ হচ্ছে 5টা। এটা যারা জানেন না তারা মাথায় রেখে দেন, এগুলো বিন্যাসে পড়াবো। এ ই আই ও ইউ এগুলো হচ্ছে স্বরবর্ণ। তাহলে আমার স্বরবর্ণ কাটা 5টা। আমরা কইছে কি
ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাব্যতা। তাহলে স্বরবর্ণ আমার কয়টা? 5টা। তাহলে আউটপুট কত ভাইয়া? আউটপুট হচ্ছে 5। আমি কি বুঝাইতে পারছি? পারলে একটু কমেন্ট করেন এক্সাম্পল 8 ডান। আজকে সারা ক্লাসেই আমরা এগুলা নিয়ে খেলবো, এখনো খেলা মাত্র শুরু। সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 8 কি ডান হয়েছে নাকি? একটু আমরা সবাই কমেন্ট করি, এক্সাম্পল 8 কি ডান হয়েছে নাকি, একটু কমেন্ট করে দেই। সবাই কমেন্ট করবেন, সবাই আজকে পুরো ক্লাসে সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। আমি তো বলছি সম্ভাব্যতা এমন ভাবে পড়াবো সারা জীবন অন্তত এই একটা চ্যাপ্টারের জন্য হলো রাত ভেবে মনে রাখবেন। আচ্ছা, এইবার আছেন অঙ্ক নাম্বার 9। আচ্ছা, এবার অঙ্ক নাম্বার 9 ভাইয়া বিন্যাস সমাবেশ এরকম ললিপপ মেথডে পড়ানো হবে। আচ্ছা, 9 নম্বরে কি বলছে? 15 জন বালক ও 12 জন বালিকা। 15 জন বালক ও 12 জন বালিকা। আচ্ছা, খুব ভালো কথা। 15 জন বালক ও 12 জন বালিকা একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বালকের প্রথম হওয়ার সম্ভাবনা। বালকের, আচ্ছা খুব ভালো কথা। আচ্ছা ভাই, আমরা শিখছি কি সম্ভাব্যতা মানে আমরা জানি একটা কথাই কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, খুব ভালো কথা। ইনপুট কি ছিল? প্রশ্নে যা দেয়া আছে। ভাই প্রশ্নে কি দেয়া আছে? প্রশ্নে দেয়া আছে 15 জন বালক ও 12 জন বালিকা। তাহলে মোট দেয়া আছে কি 15 জন ছেলে আর 12 জন মেয়ে। তার মানে 15 আর 12 যোগ করলে কত? 27। তাহলে আমার ইনপুট কত? ইনপুট হইল 27। তাহলে 15 জন বালক ও 12 জন বালিকা। তাহলে আমার টোটাল যেটা দেওয়া আছে এটাই কি ইনপুট। তাহলে ইনপুট কত? 15 আর 12 যোগ করলে কত হয়? 27। কথা কি বুঝা গেছে? আচ্ছা, তাহলে ইনপুট পাইলাম কত? 27। এবার আপনার দ্বারা ভাইয়া চাইছে কি বালকের প্রথম হওয়ার সম্ভাবনা। আচ্ছা, বালক আছে কয়জন? 15 জন। তাহলে আউটপুট কত? 15। আমরা কি ভাই মামলা বুঝাইতে পারছি? কেস 1 এর মামলা খুব সোজা। প্রশ্নে যা দেয়া আছে এটা ইনপুট, যা বাইর করতে বলছে এটা হচ্ছে আউটপুট। এবার আপনি হুদা মান দুইটা লেখা আউটপুট ডিভাইডেড ইনপুট এটা বয়ে দিলে কি মামলা শেষ না? আউটপুট 15, ইনপুট 27। তাইলে আমরা একটু সবাই বিসমিল্লাহ করে লিখে ফেলি, কেস 1 ডান। সবাই একটু কমেন্ট করেন, কেস 1 ডান। সবাই একটু কমেন্ট করে দেই, কেস 1 ডান। ক্লাস করেন পুরাটা, এবারে বুঝাই দেবেন রাহাত ভাই কি জিনিস। ভাই আমি সবার প্রতি সম্মান রেখে বলি, বাংলাদেশের মোর দ্যান ম্যাক্সিমাম টিচার মানে 95 থেকে 98% টিচার সম্ভাব্যতা পড়ায় একদম সিলেবাসের শেষে আইসা একটা বা দুইটা ক্লাসে বুজুং বাজুং দিয়া কোনো মতে ক্রস, কারণ তার নিজেরই সম্ভাব্যতার কনসেপ্ট ক্লিয়ার না, স্টুডেন্টের কি বুঝাইবে, শেষের দিকে আইসা বুজুং বাজুং দিয়ে ক্রস। আমি কিন্তু সম্ভাব্যতা একদম প্রথম দিকে পড়াচ্ছি। 5টা ক্লাস তো আমি এমন কিছু নাই যা পড়াবো না, বর্জনশীল অবর্জনশীল ঘটনা, স্বাধীনদিন ঘটনা, মুদ্রা, টাস, ছক্কা কিচ্ছু বাদ রাখবো না, সবই ললিপপ করে পড়াবো। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা তাহলে কেস 1 এর মামলা বুঝছি। এবার আমরা কেস 2 তে আরেকটা নতুন জিনিস শিখবো। এতক্ষণ পর্যন্ত আপনার মামলা ছিল সম্ভাব্যতা বাইর করতে বসে, তাই না? এখন আপনার যদি বলা হয় না হওয়ার সম্ভাব্যতা বাইর করতে, না হওয়ার সম্ভাব্যতা। আচ্ছা ভাইয়া, গল্প খুব ইজি। সম্ভাব্যতা সূত্র শিখছেন কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি সম্ভাব্যতা বাইর করতে বললে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। কিন্তু কোনো কারণে যদি আপনারা বলা হয় না হওয়ার সম্ভাব্যতা বাইর করতে, তখন কিচ্ছু না, একই সূত্র শুধু হবে 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। মামলাটা কি বুঝাইতে পারতেছি? আপনারা কোনো প্রশ্নে যদি শুধু না হওয়ার সম্ভাব্যতা বলে, মানে সম্ভাব্যতা বললে কি যদি বলা হয় সম্ভাব্যতা বের করতে, তখন সূত্র কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। মামলা কি এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, যদি কোনো কারণে বলা হয় না হওয়ার সম্ভাব্যতা, তখন হবে কি 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। মাথা কি সেট হইছে? মাথা এটা সেট হইছে? কোনো প্রশ্নে যদি না হওয়ার সম্ভাব্যতা বলে, ভবিষ্যতে অনেক প্রশ্নে বলবে সম্ভাব্যতাও বের করতে বলতে পারে,
না হওয়ার সম্ভাব্যতা বের করতে বলতে পারে। সম্ভাব্যতার সূত্র হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, না হওয়ার সম্ভাব্যতার সূত্র হচ্ছে 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসেন एग्जांपल নাম্বার 10। একই কনসেপ্ট, ইনপুট মানে কি প্রশ্নে যা দেয়া আছে, আউটপুট মানে কি প্রশ্নে যা বাইর করতে বলছে। আচ্ছা 10 নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে। এটা 37তম পিলির কোশ্চেন। দেখেন কত সোজা, যদি বোঝেন এগুলো কত ললিপপ। 37তম পিলিতে কি বলছে একটু দেখি। একটি থলিতে 6টি নীল, 8টি সাদা, 10টি কালো বল আছে, 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুলে সেটি সাদা না হবার সম্ভাবনা, সাদা না হবার সম্ভাবনা। আচ্ছা আমাদের মামলা খুব সোজা, প্রথমে আমরা ইনপুট বের করুম, তারপর আমরা আউটপুট বের করব। সম্ভাব্যতার যেই ম্যাথই আসুক না কেন, প্রথম মামলা কি ইনপুট বের করতে হবে, আরেকটা মামলা কি আউটপুট বের করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এই নীলুফা ইয়াসমিন আপু, বিন্যাসে এগুলো বিস্তারিত পড়াবো, একটু আরেকটু অপেক্ষা করেন। সম্ভাব্যতা শেষ করে সমাবেশ পড়াবো, সমাবেশ পরে বিন্যাস পড়াবো, একটু ওই পর্যন্ত অপেক্ষা করেন, শিখিয়ে দেবো। আচ্ছা ইনপুট আউটপুট। আচ্ছা প্রথমে আছে প্রশ্নে যা দেয়া আছে, এটা হচ্ছে আমাদের ইনপুট। প্রশ্নে ভাইয়া কি দেয়া আছে? 6টা নীল, 8টা সাদা, 10টা কালো। তাহলে 10 আর 8 হচ্ছে কত? 18 আর 6 24। তাহলে আমার ইনপুট কত? 24। আচ্ছা আউটপুট কি বলছে? সাদা না হওয়ার কথাটা আপাতত বুঝলে তো, সাদা। আচ্ছা সাদা কয়টা? সাদা হইলো 8টা। তাহলে আমার আউটপুট কত? 8। মামলা কি আমার এই পর্যন্ত বুঝছেন? এই মামলা কি এই পর্যন্ত বুঝছেন? ইনপুট হলো আমার 24, আউটপুট হলো আমার 8, কারণ সাদা বলছে। আচ্ছা এখন আপনি একটু কোশ্চেনটা ধ্যান, বলছে কি সাদা না হবার সম্ভাব্যতা। আমি একটু আগে শিখছি কি না হওয়ার সম্ভাব্যতা বলে সূত্র হবে কি 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে 1 মাইনাস আউটপুট কত? 8, ইনপুট কত? 24। তাহলে এখান থেকে 24 লসাগু, 24 মাইনাস 8, দ্যাট মিনস 16/8, দ্যাট মিনস হচ্ছে 2/3। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি মামলা বুঝাইতে পারছি? তাহলে গল্প একই, আপনি ইনপুট আর আউটপুট বাইর করবেন। ইনপুট কি প্রশ্নে যা দেয়া আছে, আউটপুট কি প্রশ্নে যা বাইর করতে বলছে। এখন যদি সম্ভাব্যতা বলে তাহলে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আর যদি না হওয়ার সম্ভাব্যতা বলে তাহলে 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। মামলা যদি এই পর্যন্ত বুঝা থাকেন লেখেন কেস টু ডান, মানে সম্ভাব্যতার বেসিক আপনি শিখে গেছেন। আপনি সম্ভাব্যতার বেসিক শিখে গেছেন, এখন শুধু আপনি সম্ভাব্যতা নিয়ে খেলাধুলা শুরু করবেন। কথা কি বুঝাইতে পারছি? একটু কমেন্ট করেন কেস টু কি ডান হয়েছে? কেস টু কি ডান হয়েছে? একটু কমেন্ট করে দেই। কেস টু কি ডান হয়েছে নাকি? গুড, সবাই তো লিখতেছেন ডান আর ডান। এবার আসেন কেস 3। আপনি যদি কেস 1 আর 2 বোঝেন, কেস 3 শেষ। আচ্ছা কেস 3 অঙ্ক নাম্বার 13 নম্বর কি বলছে? আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। আচ্ছা দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে কয়দিন? মোট 5 দিন। আচ্ছা খুব ভালো কথা। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, ওই সপ্তাহে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সবাই একটু মামলাটা বোঝেন, বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আচ্ছা এই জায়গায় ভাই আমরা বুধবারও করতে পারে, শনিবারও করতে পারে, রবিবারও করতে পারে, সোমবারও করতে পারে, মঙ্গলবারও করতে পারে, যা বার বলুক, মামলা কোনো আলাদা না, সব এক মামলা। আচ্ছা আমাদের গল্প ছিল কি সম্ভাব্যতা, মানে আমরা কি শিখবো? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা ইনপুট মানে কি ছিল? প্রশ্নে যা দেয়া আছে, আর আউটপুট মানে কি? প্রশ্নে যা বাইর করতে বলছে। আচ্ছা প্রশ্নে কি বলছে? দ্বিতীয় সপ্তাহে। আচ্ছা দ্বিতীয় সপ্তাহে, যে কোনো সপ্তাহে দিন থাকে কয়দিন? দিন থাকে কয়দিন? 7 দিন না? যে কোনো সপ্তাহে দিন থাকে কয়দিন? 7 দিন। তার মানে ইনপুট কত? 7। আমি কি মামলাটা বুঝাইতে পারছি? ইনপুট কত? 7। ইংলিশে লিখি, ইনপুট কত? 7। যেহেতু আপনারা বলছে সপ্তাহে, সপ্তাহে মানে কি 7 দিন,
তাহলে আপনারা দ্বিতীয় সপ্তাহ বলুক আর তৃতীয় সপ্তাহ বলুক, যেই সপ্তাহে বলুক না কেন, সপ্তাহ মানে কি 7 দিন। যদি মাস বলতো তখন এটা কি হবে, এটা আমি পরের ম্যাথে দেখিয়ে দিতেছি। তাহলে সপ্তাহে বলছে, তাহলে আমার দিন কয় দিন, 7 দিন। তাহলে ইনপুট কত, 7। চাইছে কি ওই সপ্তাহে বুধবার, মানে দিনে দিনে, আচ্ছা দিন হচ্ছে আমার আউটপুট, দিন হচ্ছে আমার আউটপুট। কয়দিন বৃষ্টি হয়েছে, 5 দিন। তাহলে আউটপুট কত, 5। তার মানে কি 5/7। মামলা বোঝেন নাই, মামলা খুব ইজি করে দিতেছি। সপ্তাহে মোট দিন কয়দিন, 7 দিন। তাহলে 7 দিন দেয়া আছে, তাহলে প্রশ্নে দেয়া আছে কয়দিন, 7 দিন। আর বৃষ্টি হচ্ছে কয়দিন, 5 দিন। তাহলে কি প্রশ্নে যা দেয়া আছে সেটা হলো কি ইনপুট, ইনপুট কত 7, আর বৃষ্টি হয়েছে কয়দিন, 5 দিন। তাহলে আউটপুট কত, 5। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এই জায়গায় বুধবার দিন দিলে অ্যান্সার 5/7, বৃহস্পতিবার দিন দিলেও 5/7, শুক্রবার দিলেও 5/7, শনিবার দিল 5/7। যাই দেখ মামলা একই। তাহলে সোজা বাংলা হইলো সপ্তাহে যেই কয়দিন দিন সেটা হলো আমার ইনপুট, আর যেই কয়দিন বৃষ্টি হয়েছে কয়দিন, 5 দিন, সেটা হচ্ছে আমার আউটপুট। মামলাটা কি আমি বুঝাইতে পারছি ভাইয়া? মামলা বুঝাইতে পারছি? যারা মামলা একটু কম বুঝছেন প্রয়োজনে এটা লিখে দেন। ইনপুট হচ্ছে সপ্তাহের মোট দিন, আর আউটপুট হয়েছে যতদিন বৃষ্টি হয়েছে। সবাইকে মামলা বুঝছে? এরপরও যদি না বলেন আরো সোজা করে দেই। এই ম্যাথের ক্ষেত্রে যখন আপনি করবেন, আউটপুট হলো ছোটটা আর ইনপুট হলো বড়টা। তাহলে ইনপুট কি 7 দিন, আর 7 আর 5 দুইটা তো দেয়া আছে। 7 হইলো বড় হচ্ছে ইনপুট, আর ছোট হইলো কত, 5 হইলো আউটপুট। বুঝাইতে পারছি? এরপর যদি না পারেন আর কোনো কথাই নেই। সবাই একটু মামলা ক্লিয়ার করেন। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট না, এই যে কে লিখছে 5 উপরে কেন? তাহলে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট না, আউটপুট 5, ইনপুট 7, তাহলে 5/7 হবে না? কমেন্ট করেন সবাই। মামলা কি ডিসমিস? আচ্ছা এবার আসেন 14। বললাম তো ভাই, আমি বলছি না রাহাত ভাই কোনো ফালতু কথা বলে না। যারা আমার চিনে না বা আমার সম্পর্কে ধারণা কম, তাদের ধারণা ভাইয়া হয়তো বা একটু আকবারে বলে, একটু নিজের সম্পর্কে অতিরিক্ত বলে, বা তার ভিতর অনেক বেশি অহংকার, বা তার অনেক ভাব, বা তার ভিতরে একটা আলাদা দাম্ভিকতা আছে। যারা আমার খুব ভালো মতো চিনে না তাদের আমার সম্পর্কে এই ধারণা, এটা আমি নিজেও জানি। মানে আমি যাদের সাথে খুব ভালোভাবে মিশতে পারি নাই, বা যাদের সাথে আমার খুব বেশি একটা ক্লোজ বন্ডিং না, তাদের ধারণা আমি হচ্ছে একটু রকচটা টাইপের মানুষ, আমার ভাব বেশি, অহংকার আছে নাকি, আমার একটা ভালো ছাত্রের আলাদা ভাব আছে, অনেক কিছু আমার সম্পর্কে ধারণা। কিন্তু যারা আমার সাথে মিশে তারা আমার সম্পর্কে জানে যে রাহাত ভাই আসলে কেমন। আমার ভিতর ভাই কোনো ভাবও নাই, আমি প্রচুর কনফিডেন্ট মানুষ। আমার কনফিডেন্সের আমি একটা গল্প শোনাবো আজকে, যদি সময় পাই। মুড খুব ভালো আছে, সময় পেলে একটু বললেন যে রাহাত ভাই আপনার কনফিডেন্সের গল্পটা শোনায়। আমার কনফিডেন্সের গল্প শোনার পর বুঝবেন যে রাহাত ভাই আসলে কোন লেভেলের কনফিডেন্ট মানুষ। গল্পটা বলবো না, আজকে মুড খুব ভালো। আচ্ছা আন 14 নম্বর আসছে না, 14 নম্বর আসে নাই, 15 আসছিল 36তম পেজ, যেটা আপনারা করবেন। 14তে কি বলছে? আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে। আচ্ছা জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে। আচ্ছা 21 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, 8 জুলাই বৃষ্টি হবার সম্ভাবনা। আচ্ছা ভাই মামলাটা একটু বুঝলেন। আগের গল্পই সম্ভাব্যতা মানে কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা আমরা একটু আগে শিখছি কি ইনপুট মানে কি, প্রশ্নে যা দেয়া আছে। আচ্ছা প্রশ্নে কি দেয়া আছে? প্রশ্নে দেয়া আছে জুলাই মাসে। আচ্ছা জুলাই মাসে মোট কয় দিন? জুলাই মাসে মোট কয় দিন? জুলাই মাসে মোট হচ্ছে 31 দিন। এই জায়গায় একটু কথা আছে, যেই মাসটা দিবে এই মাসটা আপনার 31 দিন হইতে পারে, 30 দিন হইতে পারে, আবার ফেব্রুয়ারি মাস বললে 28 দিন হইতে পারে। এই কারণে আপনারা প্রথমে দেখতে হবে কোন মাস বসে। এগুলো তো আমরা জানি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই জায়গায় যেগুলো পরে এগুলো কি 31 দিন। তাহলে জুলাই মাস কয় দিন? 31 দিন। তাহলে আমার ইনপুট কত? 31। আউটপুট হয়েছে কতদিন বৃষ্টি হয়েছে? বৃষ্টি হয়েছে কয় দিন? 21 দিন। তাহলে আউটপুট কত? 21। আচ্ছা এটা 8 জুলাই বললে অ্যান্সার হচ্ছে 21/31। 9 জুলাই বললেও একই কথা, 15 জুলাই বললেও একই কথা, যেই দিনই বলুক না কেন অ্যান্সার হচ্ছে 21/31। মানে সোজা বাংলা, ইনপুট হচ্ছে যতদিন দেয়া আছে, আউটপুট হচ্ছে যতদিন বৃষ্টি হয়েছে। আমি কি ভাই বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি? আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি? তাহলে বৃষ্টির যদি ম্যাথ আসে কেস 3, একটু মাথায় সেট করে নেন। বৃষ্টির যদি ম্যাথ আসে, ইনপুট হচ্ছে মোট দিন, ইনপুট হচ্ছে মোট দিন, আউটপুট হচ্ছে যতদিন বৃষ্টি হয়েছে। এখন ইনপুট যদি সপ্তাহ বলে তাহলে হবে 7 দিন,
আর যদি মাস বলে তাহলে দেখতে হবে এটা কোন মাস, 30 দিনের মাস না 31 দিনের মাস। 30 দিনের মাস হলে 30, 31 দিনের মাস হলে হচ্ছে 31। আমি কি মামলা বুঝাইতে পারছি? যদি মামলা বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো কেস 3 ডান হয়েছে নাকি। এই সবাই একটু কমেন্ট করেন কেস 3 ডান হয়েছে কিনা। আপনি এই টাইপ 1 পারলে আপনি 37তম প্রিলি 36তম প্রিলি 2 প্রিলির কোশ্চেনই পারেন। কত সোজা যদি বুঝি, তাই না? একটু মামলা ক্লিয়ার করেন তো, সবাই বুঝছেন নাকি? আলহামদুলিল্লাহ, এখন সোজা জিনিস পড়াবো। এখন যা পড়াবো যেই জিনিস পড়াইছি এগুলাই আবার বলবো, সমস্যা নেই, সারা ক্লাসে একই মামলাই পড়াবো। এবার আসেন টাইপ 2। এটা এবার আসেন টাইপ 2। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। কেস 3 যদি কেউ কম বুঝে থাকেন আমি ক্লাসের শেষে আরেকবার কেস 3 বলে দেবো না, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা খুব সোজা একটা জিনিস পড়বো, ছক্কা। জাস্ট কিচ্ছু না, 10টা মিনিট একটু সবাই মনোযোগ দিয়া আমার কথাগুলো শোনেন। আচ্ছা, আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করি, একটি ছক্কা নিক্ষেপ করা হলে সবাই একটু মনোযোগ দেন, একদম ইজি জিনিস শিখবো। টাইপ 1 এর থেকে টাইপ 2 সোজা। টাইপ 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। টাইপ 1 এর থেকে টাইপ 2 সোজা। আমি 2টা ম্যাথ করাবো, 2টা ম্যাথ করলে টাইপ 2 এর সব ম্যাথ আপনি নিজে নিজে পারবেন। একটু মনোযোগ দেন। আচ্ছা, আপনি যদি একটা ছক্কা নিক্ষেপ করেন তাহলে কি কি পড়ে? 1 পরে, 2 পরে, 3 পরে, 4 পরে, 5 পরে অথবা 6 পরে। আমরা যখন লুডো খেলি, একটা ছক্কা নিক্ষেপ করলে কি কি পড়ে? 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। আচ্ছা, তাহলে মোট কয়টা জিনিস পড়ে? 1 2 3 4 5 6। তার মানে আপনারা পরীক্ষার কোনো কোশ্চেনে যদি বলা হয় একটি ছক্কা নিক্ষেপ করা হলেই, তাহলে ইনপুট কত? 6। আমি কি বুঝাতে পারছি? পরীক্ষার কোনো একটা কোশ্চেনে যদি বলা হয় একটি ছক্কা নিক্ষেপ করা হলে, খুব মনোযোগ দিয়ে মামলা বোঝেন। আপনার পরীক্ষার একটা কোশ্চেনে যদি বলা হয় একটা ছক্কা নিক্ষেপ করা হলে, তাহলে ইনপুট কত? 6। কি কি? 1 2 3 4 5 6। মামলা কি আমরা বুঝছি? তাহলে একটা ছক্কা নিক্ষেপ করা হলে আমরা কি বুঝবো? আমার ইনপুট হচ্ছে 6। কি কি? 1 2 3 4 5 6। মামলা কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার সবাই খুব মনোযোগ সহকারে আগামী 5 মিনিট আমার কথা শোনেন। অঙ্ক নাম্বার 1 নম্বরে অনেক কিছু আছে, দেখেন কত সোজা। আচ্ছা, আমরা সম্ভাব্যতা সূত্র কি জানি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, মামলা আসেন 1 নম্বর, বিসমিল্লাহ। আমরা বলছি কি একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। আচ্ছা, ছক্কা নিক্ষেপ করা হলে ইনপুট কত? ইনপুট হলো 6। আমার কথা কি সবাই বুঝছেন? ছক্কা যদি একবার নিক্ষেপ করি তাহলে ইনপুট কত? 6। অনেক সময় ছক্কা বোর্ডের বাইরে পড়ে। আচ্ছা, তাহলে একটা ছক্কা নিক্ষেপ করা হলে আমার ইনপুট কত? 6। আচ্ছা, এবার আসেন বিসমিল্লাহ। প্রথমে আসেন এ নম্বর কোশ্চেন, বলছে 4 আসার সম্ভাবনা। আচ্ছা, 4 আসার সম্ভাবনা। আমরা একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা ইনপুট পাচ্ছি কত? 6। তাহলে আমার এখন প্রত্যেকটা কোশ্চেনের কাজ কি? শুধু আউটপুট বের করা, তাই না? আচ্ছা, এবার একটু দেখেন তবে 4 আসার সম্ভাবনা, এই 1 2 3 4 5 6 এর মধ্যে 4 কয়বার আসতে পারে? 4 আসতে পারে একবার। তাহলে আউটপুট কত? 1। আমি কি বুঝাইতে পারছি? এ নাম্বার কোশ্চেনে বসে 4 আসার সম্ভাবনা কত? তাহলে আমার 1 2 3 4 5 6 এর মধ্যে 4 আছে কয়বার? একবার। তাহলে আমার আউটপুট কত? 1। আচ্ছা, যদি 4 আসার সম্ভাবনা না বললে বলতো 5 আসার সম্ভাবনা কত? 5ও আছে কয়বার? একবার। তাহলে আউটপুট হতো কত? 1। আমি কি এ নাম্বারটা বুঝাইতে পারছি? আপনারা একটা ছক্কা নিক্ষেপ করা হইলে, একটা ছক্কা যদি নিক্ষেপ করা তাহলে আমার ইনপুট হলো 6। আর কি কি পড়তে পারে? 1 2 3 4 5 6। এখন যদি কয় 4 আসার সম্ভাবনা কয়বার? 4 আসে কয়বার? একবার। তাহলে আউটপুট কত? 1। যদি বলা হয় 2 আসার সম্ভাবনা কয়বার? 2 আসে কয়বার? একবার। তাহলে আউটপুট কত? 1।
এখন সূত্র কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আউটপুট হচ্ছে 1, ইনপুট হচ্ছে 6, তাহলে অ্যান্সার কত 1/6। আমরা কি এ নাম্বার বুঝছি? এ নাম্বার কি বুঝছি? আচ্ছা এ নাম্বার তাহলে বুঝলাম। এবার আসেন বি নাম্বার। বি এ বসে 4 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। আচ্ছা বিতে কি বসে 4 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তাহলে 4 থেকে বড় যে সংখ্যাগুলো আছে সেটাই কি আমার আউটপুট না? 4 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। আচ্ছা 60 থেকে বড় সংখ্যা কোনটা কোনটা ভাইয়া? 60 থেকে বড়, 60 থেকে বড় কি 5 আর 6 না? 60 থেকে বড় কোনটা? 5 আর 6, তাহলে তখন আউটপুট কত 2। আমি কি মামলা বুঝাইতে পারতেছি? যদি বলা হয় 4 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, তাহলে 4 থেকে বড় সংখ্যা আছে কি কি 5 আর 6, তাহলে তখন আউটপুট কত 2। তাহলে সূত্র কি আউটপুট হচ্ছে 2, ইনপুট হচ্ছে 6, দ্যাট মিন্স কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ভাই আমি কি বুঝাইতে পারতেছি? আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা এবার আসেন সি, 4 এর কম সংখ্যা আসার সম্ভাবনা। সিতে বসে কি 4 এর কম সংখ্যা আসার সম্ভাবনা, 4 এর কম। সিতে বসে কি 4 এর কম। আচ্ছা 1 2 3 4 5 6, 4 এর কম। 4 এর কম কে কে? 1 2 3। 4 এর কম কে কে? 1 2 3, তাহলে তখন ঘটনা করে 1টা 2টা 3টা, তখন আউটপুট কত 3। যদি বলা হয় 4 এর থেকে কম, তাহলে 4 এর থেকে কম কি কি ভাইয়া? 4 এর থেকে কম কে কে 1 2 3 না? 4 এর থেকে কম কে কে 1 2 3, তখন আউটপুট কত 3। মামলা কি বুঝতেছেন? আচ্ছা যদি বলা হয় 4 অথবা 4 এর থেকে বড়, 4 অথবা 4 এর বেশি। আচ্ছা 4 অথবা 4 এর বেশি। ডিতে যদি তুমি বলছে কি 4 অথবা 4 এর বেশি, তার মানে কি 4 অথবা 4 এর বেশি, তাহলে 4 অথবা 4 এর বেশি কি কি 4 5 6, তাহলে তখন আউটপুট কত 3। মামলা কি বুঝাইতে পারছি? মামলা কি বুঝাইতে পারছি? বলছে কি 4 অথবা 4 এর থেকে বড়, তাহলে 4 অথবা 4 এর থেকে বড় মানে কি কি 4 5 6, তাহলে আউটপুট কটা 1টা 2টা 3টা, তার মানে আউটপুট কত 3। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। যারা পুরো বুঝছেন তারা লেখেন এক্সাম্পল 1 ডান লেখা লাগবে না, তারা লেখেন এফ ডান। আর যারা মিডিয়াম বুঝছেন তারা লেখেন এম ডান, কারণ আমি আরেকটা এক্সাম্পল করাবো 2 নম্বর। যদি কেউ মিডিয়ামও বুঝে থাকেন 1/3 উত্তর তো বাইরে 2/6 মানে কি 1/3 না? কাটাকাটি করলে কি 2/6 যদি কাটাকাটি করে তাহলে 1/3 হয় না? এই যে 2/6 রে কাটাকাটি করলে কি 1/3 হয় না? সবাই একটু কমেন্ট করেন এফডান হয়েছে কিনা। যারা মোটামুটি বুঝছেন কোনো সমস্যা নেই, আমি 2 নম্বর করে দিলে ক্লিয়ার হয়ে যাবেন। যারা ফুল বুঝছেন তারা তো আলহামদুলিল্লাহ 2 নম্বর নিজেরাই এখন পারবেন। 2 নম্বরটা যারা ফুল বুঝছেন নিজেরা করা শুরু করেন, আর যারা মোটামুটি বুঝছেন তারা 2 নম্বর ম্যাথটা আমার সাথে দেখেন। এরপর এক্সাম্পলগুলো আমি আপনাদের দিয়ে করাবো। কথা কি বুঝাইতে পারছি? সবাই একটু কমেন্ট করেন। মাশাআল্লাহ দিলে তোমার বাড়ি সবাই এফ ডান লিখছেন। যারা এম ডান লিখতেছেন ভয় পাওয়ার কিছু নেই, আমি 2 নম্বরটা করাইতেছি, ক্লিয়ার হয়ে যাবেন। আর এত আমরা পারতেন না, এত হায়ার ম্যাথমেটিক্সের আলোচনা, কথা বলেন নাই। সুতরাং প্রথমে একদম ইনস্ট্যান্টলি বাইয়া কইলো লগে লগে যদি সবাই বুঝে যান এলে বিষয়টা কি হইলো, একটু তো সময় লাগবে। আমরা আরেকটা ম্যাথ করাই, ক্লিয়ার হয়ে যাবো। আলহামদুলিল্লাহ মোটামুটি অলমোস্ট 80% লিখছে এফ ডান, 20% লিখছেন এম ডান। এখন আমি 2 নম্বর এক্সাম্পলটা করাবো, একদম ক্লিয়ার হয়ে যাবেন। যারা 1 নম্বরটা খুব ভালো বুঝছেন তারা 2 নম্বরটা নিজেরাই করেন, আর যারা 1 নম্বরটা মোটামুটি বুঝছেন তারা 2 নম্বরটা দেখেন আমি কি করতেছি। আচ্ছা আমরা কি মামলা শিখাইছি? একটা ছক্কা নিক্ষেপ করলে আমার অলওয়েজ ইনপুট হচ্ছে 6। আচ্ছা কি কি হইতে পারে 1 2 3 4 5 6, খুব ভালো কথা। এবার আমরা 2 নম্বর অঙ্কে বলছি কি একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে এতে বসে জোর সংখ্যা আসার সম্ভাবনা, জোর সংখ্যা আসার সম্ভাবনা। আচ্ছা আমি তো ইনপুট 6 পাইছি, ইনপুট কত 6, এখন আমার বাইর করতে হবে আউটপুট। আচ্ছা এই 1 2 3 4 5 6 এর মধ্যে জোর সংখ্যা কে কে 2 4 6, তাহলে জোর সংখ্যা আসার সম্ভাবনা বলছে, তাহলে জোর সংখ্যা কে কে 2 4 6, তাহলে আমার আউটপুট কত রে ভাইয়া 1 2 3টা না? 2 4 6, তাহলে আউটপুট কটা 3টা না? বসে জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তাহলে আপনার এই নমুনা ক্ষেত্রে ছক্কার নমুনা ক্ষেত্র কি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা তাহলে এখান থেকে জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা বলছে, জোর সংখ্যা কে কে 2 4, আরেকটা হচ্ছে কি 6, 2 4 আরেকটা হচ্ছে কি 6, তাহলে আমার আউটপুট কত 3। এখন সূত্র কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, কাটাকাটি করেন 3 দিয়া, তাহলে কি 1/2। মামলা কি সবাই বুঝছেন?
এই মামলা বুঝছেন সবাই? বুঝেন নাই? আচ্ছা, বুঝলে এবার আছে বি, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা। 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমার তো ইনপুট কি একটা ছক্কা নিক্ষেপ করলে আমার ইনপুট হচ্ছে 6, কি কি হইতে পারে 1 2 3 4 5 6। আমারে কইছে কি 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা 1 2 3 4 5 6, এতে 3 দ্বারা বিভাজ্য কে কে? 3 আর 6 না? 1 2 3 4 5 6, এই 3টার এই 6টার মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কে কে? 3 আর 6। 3 আর 6, তার মানে আউটপুট কত? 2। 3 দ্বারা বিভাজ্য কে কে? 3 আর 6, তাহলে আউটপুট কয়টা? 2টা। 3 আর 6, দ্যাট মিন্স কি 2। মামলা কি বুঝাইতে পারতেছি? এই মামলা কি বুঝাইতে পারতেছি? 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, বুঝাইলাম 3 দ্বারা বিভাজ্য। এবার সি, সিতে বসে কি 2 এর গুণিতক। 2 এর গুণিতক। আচ্ছা 2 এর গুণিতক মানে কি? 2 এর নামতা। আমরা শিখছি কি গুণিতক মানে কি? নামতা। যারা ক্লাসটা সেটের করেন নাই তারা শিখে নেন গুণিতক মানে কি? নামতা। আচ্ছা 1 2 3 4 5 6, এই যে 6টা, এই 6টার মধ্যে 2 এর নামতা কে কে? 2 4 6 না? 2 4 6, 2 এর নামতা কে কি? 2 4 6 8 10 12 14, তাহলে 1 থেকে 6 এর মধ্যে 2 এর নামতার মধ্যে পড়ছে কে কে? 2 4 6, 2 4 6, তার মানে আউটপুট কত? আউটপুট হচ্ছে 3। আমি কি মামলা বুঝাইতে পারতেছি ভাইয়া? আউটপুট কত? কারো অ্যান্সার লেখা লাগবে না। 2 এর গুণিতক মানে কি? 2 এর নামতা। তাহলে 1 2 3 4 5 6, এর মধ্যে 2 এর নামতা কে কে? 2 4 আর একটা হচ্ছে 6। মামলা কি বুঝছেন? আচ্ছা, মামলা বুঝছি। এইবার আসেন এক্সাম্পল নাম্বার ডি। এইটা যদি আমি পরীক্ষায় প্রশ্ন করতাম, আমি ডি নম্বর কোশ্চেনটা দিতাম। ছক্কায় মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা। ছক্কায় মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা। আচ্ছা, আমরা যখন মৌলিক সংখ্যার ক্লাস করব তখন আরো বিস্তারিত শিখব। আপাতত শিখে রাখেন 1 2 3 4 5 6, এই যে ছক্কার যে নমুনা ক্ষেত্র, এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে, এগুলো মৌলিক সংখ্যা যখন পড়াবো তখন বিস্তারিত শিখবো। মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 আর হচ্ছে 5। 2 3 5, তাহলে মৌলিক সংখ্যা কয়টা? 3টা। 2 3 5, তাহলে আউটপুট কত? 3। আমি কি ভাইয়া মামলা বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি কি মামলা বুঝাইতে পারছি? তাহলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা যদি বলে, তাহলে আমার মৌলিক সংখ্যা কয়টা? 2 3 5। 1 কেন মৌলিক সংখ্যা না? এগুলার বিস্তারিত ব্যাখ্যা আমি যখন বাস্তব সংখ্যা পড়াবো তখন আপনাদের শিখিয়ে দেব। সবাই যদি পুরা মামলা বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 2 ডান। টাইপ 2 এ মোট 16টা এক্সাম্পল দেয়া আছে। এই 16টা এক্সাম্পলই পারবেন। এটা ছক্কা দিয়েও দিতে পারে, টিকেট দিয়েও দিতে পারে, যেভাবেই দেখ কনসেপ্ট এক। সবাই যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন টাইপ 2 কি ফুল ডান হয়েছে নাকি? 1 থেকে 16টা ম্যাথই সবাই পারবেন। এটা ছক্কা দিয়ে দিলেও পারবেন, টিকেট দিয়ে দিলেও পারবেন, যেই কনসেপ্ট দিয়ে দেখ না কেন আমরা সবাই পারবো। আমি আরো একটা টাইপ পড়াবো আজকে, তাইলে আমাদের ক্লাস শেষ হবে। টাইপ 3। সবাই একটু কমেন্ট করেন এখন পর্যন্ত ক্লাসটা কি সোজা না কঠিন? যদি আপনার কাছে ক্লাসটা সোজা মনে হয়, সম্ভাব্যতার 5টা ক্লাসই সোজা, সব একই, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। সবাই একটু কমেন্ট করেন টাইপ কি ফুল ডান হয়েছে নাকি? আচ্ছা ভাইয়া, আমি কখনো আমার ব্যক্তিগত জীবনের গল্প করি না। আপনারা পারমিশন দিলে আমি একটু 5-7 মিনিট আমার ব্যক্তিগত জীবনের একটা গল্প বলবো। এই যে কনফিডেন্স নিয়ে, যে আমার অনেকে যারা আমার সম্পর্কে জানে না, আর আমি আমার ব্যক্তিগত জীবন কারোর সাথে ওইভাবে শেয়ারও করি না। আর হচ্ছে কখন আপনারা যদি আমার অনুমতি দেন আমি 5-7 মিনিট একটা গল্প বলবো আমার জীবনের, তারপর আপনাদের আমি একটা কোশ্চেন করবো যে আমার কি অহংকারী মনে হয়েছে না কনফিডেন্ট মনে হয়েছে। এই জিনিসটা অনেকে বোঝেন না। আমি 5-10 মিনিট একটু কথা বললে গল্পটা করি, কইরা টাইপ 3 পড়াবো। টাইপ 3 পড়াইতে বেশিক্ষণ লাগবে না। টিকেট দিলে আপনার যতগুলো দিবে ওইটা হচ্ছে ইনপুট, যতগুলো সংখ্যক থাকবে ওইটা হচ্ছে ইনপুট। আচ্ছা, আমি তাহলে একটু বলেন, আমার 5 থেকে 10 মিনিট লাগবে। আমি গল্পটা বলে তারপর আমি হচ্ছে টাইপ 3 পড়াবো। গল্পটা সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন। এই গল্পটা আমি সাধারণত বলি না, মানে আমি আমার ব্যক্তিগত জীবন স্টুডেন্টদের সাথে কখনো শেয়ার করি না। আজকে যেহেতু আমার মুড বিভিন্ন কারণে, অনেকগুলা কারণেই ভালো, আমি একটা গল্প বলি, তারপর হচ্ছে আপনারাই বলবেন যে রাহাত ভাই কি আসলে কনফিডেন্ট মানুষ নাকি অহংকারী মানুষ। কারণ আমি আপনাদের পড়ানোর আগে কি বলছি, সম্ভাব্যতা আমি সবাই পানির মতো সোজা করে দেবো। সম্ভাব্যতা কিন্তু অনেক কঠিন চ্যাপ্টার। আমি সেট বেঞ্চিত্র পড়ানোর আগে বলছি এটা আমি সোজা করে দেবো, ইনশাল্লাহ আমি কিন্তু সোজা করে দিছি। অসমতা পড়ানোর আগে আমি বলছি অসমতা আমি পানির মতো সোজা করে পড়াবো, পানির মতোই সোজা হয়েছে। তাহলে অনেকের কাছে এটা মনে হয় ভাইয়া কি একটু অহংকারী নাকি বা একটু অধ্যত্ত কিনা।
এখন আপনি একটু মনোযোগ সহকারে আমার লাইফের গল্পটা শোনেন, তারপর আপনি বুঝবেন যে আসলে কি আমি চাপাবাজ না কি। আচ্ছা, গল্পটা আমি একটু বলি। প্রথম হচ্ছে, আমার বাবা মারা গেছে 2 বছর আগে। আমার বাবারে নিয়ে এই গল্পটা। আমি যখন ছোট ছিলাম, ছোট মানে হচ্ছে আমি যখন এই স্কুলে পড়ি, মানে ছোট একদম, মানে ওই যে নার্সারি 1 2 3 এই টাইপের স্কুল যখন বলে, আমার বাবা ছিল বরিশালের খুব নাম করা কন্ট্রাক্টরদের একজন, মানে যেটা বলে ঠিকাদার। মানে বরিশালের যেই কয়জন যে খুব নামডাকালা কন্ট্রাক্টর বলতো, মানে অনেক টাকা পয়সা আছে এরকম কন্ট্রাক্টর যাদেরকে বলা হয়তো, তার ভিতর আমার বাবা চাচা ছিল বরিশালের অন্যতম সেরাদের একজন। মানে আমার বাসা বরিশালের একদম মেন শহরে। সবাই গল্পটা খুব মনোযোগ সহকারে শুনবেন, একজনও লাইভ থেকে যাবেন না, এটা আমার অনুরোধ, পুরো কথাটা আমার শুনেন। আমার বাবা চাচা বরিশালে খুব নাম করা কন্ট্রাক্টর ছিল, তারা প্রচুর টাকার মালিক ছিল এবং তাদেরকে বরিশালে মোটামুটি সবাই এক নামে এখন অনেকে চিনে। আচ্ছা, তার মানে আমার বাবা একসময় প্রচুর ধনী ছিল। যখন আমার বাবা অনেক ধনী ছিল, তখন আমি যেই শার্টটা পরতাম, সেইটা শার্টের দাম ছিল প্রায় 7 থেকে 800 টাকা। আমি যখন একটা শার্ট পরতাম 700 অথবা 800 টাকা দামের, তখন বাংলাদেশের অনেক পরিবারের মাসিক খরচ 1000 টাকা ছিল না, মানে 1000 টাকায় পুরো ফ্যামিলি চলতে পারতো। ওই আমলে আমি 7 থেকে 800 টাকা দামের শার্ট পরতাম। তাহলে বুঝছেন আমি কত বড় ধনীর ছেলে ছিলাম। আচ্ছা, আমার বাবারা আল্লাহ হচ্ছে একসময় 2 হাত বইরা সম্পদ দিছে, আবার একসময় আল্লাহ যে কোনো কারণে হোক আমার বাবার কাছে সম্পদ নেওয়াও শুরু করছে। আচ্ছা, নেয়ার প্রক্রিয়া যখন শুরু হয়েছে, তখন আমরা নিঃস্ব হইতে হইতে এমন পর্যায়ে আসছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে থাকতে, তখন আমি যেই টি শার্টটা পরতাম, সেই টি শার্টটার দাম ছিল 80 টাকা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে যেই টি শার্ট পরে হলে ঢুকছি প্রথম দিন, সেই টি শার্টের দাম ছিল 80 টাকা। এই আমি তার কিছু বছর আগে যে শার্টটা পরতাম, সেই শার্টের দাম ছিল 700 টাকা। তাহলে আপনি কি বুঝছেন আমাদের লাইফের উত্থান আর পতন কোন পর্যায়ে? উত্থানও কোন প্রক্রিয়া ছিল যে 1000 টাকা একটা ফ্যামিলি চলতো, সেই সময় আমি 700-800 টাকা দামের একটা শার্ট পরতাম। আর সেই একই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে থাকতাম, একটা 80 টাকা দামের টি শার্ট পরতাম। আমার অবস্থা এই ছিল। আচ্ছা, আমি যখন ভর্তি পরীক্ষার কোচিং করতেছি, তখন আমরা খুব আর্থিকভাবে খুব খারাপ অবস্থার ভিতর ছিলাম, ডেঞ্জারাস লেভেলের খারাপ, মানে কঠিন খারাপ যেটাকে বলে। তখন আমার বাবা হচ্ছে একটা ছোট চাকরি পেয়েছিল। কোনো চাকরি ছোট না, আমি সব চাকরি সম্মান করি। গল্পটা ইয়েতে বলে, আমার বাবা যেহেতু ঠিকাদার ছিল, ঠিকাদারদের আন্ডারে কিছু জব আছে, যে কেউ হচ্ছে কাজ মনিটর করে, বিভিন্ন টাইপের কাজ আছে। এখন আমার বাবা হচ্ছে যেহেতু ঠিকাদার ছিল, সে সবসময় কি অর্ডার দিত যে এই কাজটা এইভাবে করতে হবে, এই কাজটা এইভাবে করতে, সে হচ্ছে অনেকেরই হচ্ছে বেতন নিজে দিত। এখন একটা পর্যায়ে এসে আমার বাবার এই অবস্থা হয়ে গেছে যে তারে যেই কাজটা সে মানুষটাকে বেতন দিত, ওই একই ধরনের একটা কাজ সে পাইছে। আমি সব কাজের সম্মান রেখেই বলতেছি, কোনো কাজই ছোট না। আর আমার বাবা একটু হচ্ছে আপনার শৌখিন টাইপের মানুষ ছিল, তার একটু ইগো বেশি ছিল। যখন সে এই কাজটা পাইছে, সে কাজটা মানে মানসিকভাবে মেনে নিতে পারে নাই, কিন্তু আমাদের আর্থিক অবস্থা এত খারাপ, ওই সময় তার ওই কাজটা না করে উপায় নাই। তখন আমি হচ্ছে ঢাকায় কোচিং করতেছিলাম, আমার ফুয়া দাউনের বসে আমি ছিলাম। আমার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হইতে আরও 2 মাস বাকি। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, রাহাত ভাই কোন জিনিস। আমার বাবা আমাকে 2 মাস আগে, যেহেতু আমার মৃত বাবার নিয়ে আমি গল্প বলতেছি, স্বাভাবিকভাবে আমি একটা মিথ্যা কথাও বলবো না। আমার বাবা মাত্র 2 বছর আগে মারা গেছে। 2 মাস বাকি থাকতে আমার ভর্তি পরীক্ষা আমার আব্বা ফোন দিছে যে সেরকম এরকম একটা সে কাজ পাইছে, এইরকম মনিটর করা একজনের সাইডে যায় করতে হবে, এক কন্ট্রাক্টরের আন্ডারে, তারে হচ্ছে 10,000 টাকা বেতন দেবে। 2008 সালের কথা আমি বলতেছি। কাজটা করতে তার রংপুর থাকতে হবে, আমাদের বাসা হচ্ছে বরিশাল। বরিশাল থেকে রংপুর অনেক দূরে, রংপুরে আমাদের কোনো আত্মীয় স্বজনও নেই, মানে আমরা তো দক্ষিণবঙ্গের মানুষ। আমার বাবার কথার স্বরে আমি বুঝছি সে মন থেকে এই কাজটা করতে চাচ্ছে না, মানে তার মন সায় দিচ্ছে না এই কাজটা সে করবে, কারণ সে মেন্টালি যেরকম ছিল, তার মানে একটা তো কথা আছে, রাজা যদি ফকির হয়ে যায়, তার ভিতর কিছু রাজার বৈশিষ্ট্য বা ইয়ে থাকে, ভাব থেকে যায়। তখন আমার বাবার কথা শুনে আমার মনে হয়েছে সে এই কাজটা আসলে করতে চাচ্ছে না। তখন আমি আমার বাবার একটা কথা বলছিলাম, আমার কিন্তু তখন বন্ধু আমি মাত্র ইন্টার পাস করছি, ভর্তি পরীক্ষা হয় নাই। তখন আমি আমার বাবারে বলছি, বাবা আমার তো আর 2 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তোমার এই চাকরিটা করা লাগবে না, আমাদের এই দিন ইনশাল্লাহ থাকবে না, আমি চান্সটা পাই, অনেক কিছু ইনশাল্লাহ আমাদের চেঞ্জ হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে ভাই বুঝছেন, আমি তখন সদ্য ইন্টার পাস করা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো তার কোনো গ্যারান্টি আছে? নাম্বার 1। নাম্বার 2, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কি আমার পরিবারের পুরো আর্থিক অবস্থা আমি চেঞ্জ করে ফেলবো? আমার তো কি আলাদিনের কোনো চেরাক আসবে? তাহলে বুঝছেন আমার কোন লেভেলের কনফিডেন্স, যে আমরা একদম নিঃস্ব থাকা অবস্থায় আমার বাবার আমি বলছি 10,000 টাকার ওই চাকরিতে তোমার ঢোকার দরকার নাই, আর 2 মাস পরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে,
আমি ইনশাল্লাহ চান্স পাবো, চান্স পাওয়ার পর আমাদের এই দুর্দিন থাকবে না। তাইলে আমারে যদি কেউ বলা হয় অহংকারী, আমি কি অহংকারী? এবং ইনশাল্লাহ আমি আমার বা ফ্যামিলির যে আর্থিক দুরবস্থা ছিল, একসময় আমরা তো রাজা ছিলাম, আমার ভিতর কোনো ভাই বিন্দুমাত্র অহংকার নাই। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমাদের ওই খারাপ অবস্থা থেকে উত্তরণ করে আবার ভালো অবস্থায় নিয়ে আসছে। আমি কিন্তু ঠিকই আমার বাবারে যে কথাটা দিছিলাম এই দুর্দিন আমাদের থাকবে না, সেই দুর্দিন আমি কিন্তু ইনশাল্লাহ দূর করছি। আমার বাবা মৃত্যুর আগে, মানে যখন মারা গেছে, তখন সে আগের যে সম্মানটা তার ছিল এক সময়, ইনশাল্লাহ আমি সেই সম্মানটা তার ফেরত আনছিলাম। কথা কি আমার বুঝছেন? তাহলে ভাই আমি কি অহংকারী? আমার কোন মাত্রার কনফিডেন্স যে আমি ভর্তি পরীক্ষায় তখন মতো দেই নাই, তার আগে আমি বলছি তোমার কিচ্ছু করার দরকার নেই, আমি আমাদের দুর্দিন ফেরত নিয়ে আসবো ইনশাল্লাহ, আমাদের সুদিন আবার ফেরত আসবে। কারণ আপনারাই বলেন আমি কি অহংকারী না আমি কনফিডেন্ট। এখানে আমি যখন একটা কঠিন চ্যাপ্টার পড়াই, তখন আমি কিন্তু নিজেই ফার্স্টে বলি যে এই চ্যাপ্টারটা আমি খুব ইজি করে দেবো, কারো কোনো ভয় পাওয়ার দরকার নাই। কারণ আমার ভিতর ওই কনফিডেন্সটা আছে যে ইনশাল্লাহ এটা আমি পারবো। আর যেই জিনিসটা আমি পারি না সেই জিনিসটা আমি কখনো বলি না। আপনারা কি কথা বুঝছেন? আপনারা যদি একটু মনোযোগ সহকারে, যারা আমার অনেক দিন থেকে চিনেন, আমারে কখনোই ম্যাথের বাইরে কোনো বিষয় নিয়ে কথা বলতে দেখছেন? আমি ম্যাথের অন্য বিষয় নিয়ে কথা বলি না কেন? এই কারণে বলি না, কারণ আমি তো ওই সাবজেক্টগুলো পড়াচ্ছি না, আর আমি নিজে কোনো চাকরির পরীক্ষা দেই নাই। এই কারণে ম্যাথের বাইরে আমার অভিজ্ঞতাটা অনেক বেশি না, যেহেতু আমি নিজে একে অন্যান্য সাবজেক্ট পড়াই না, প্লাস আমি যেহেতু চাকরির পরীক্ষা দেই নাই, সুতরাং আমার তো অভিজ্ঞতা আপনার থেকে কম। কথা কি বোঝেন নাই? এখানে ম্যাথটা আমি কেন ভালো জানি, কারণ ম্যাথটা আমি পড়াই। এইটা দিয়ে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমার একটা বিদ্যা বা বুদ্ধি বা দক্ষতা দিছে, যেটা দিয়ে আমি আমার হয়তো বা পরিবারের দুর্দিনটা দূর করতে পারছি। আমি এই ম্যাথ ফার্স্ট ইয়ার থেকেই পড়াই। কথা কি বুঝছেন? আমি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পেয়েছি, আমি সেদিন থেকেই ম্যাথ পড়ানো শুরু করছি। মানে আমি প্রথম পড়াইতাম অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট। তাহলে বোঝেন আমার সাহস কত। আমি মাত্র চান্স পেয়ে আমার 1 বছরের ছোট ছেলেদের পড়াইতাম। আমি ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে প্রথমে অ্যাডমিশন পড়ানো শুরু করছি, আমি বাচ্চা কাচ্চা পড়াইনি। কথা কি বোঝেন নাই? আমি কিন্তু পড়ানো শুরু করছি অ্যাডমিশন দিয়ে। তার মানে ওই সময় যে ছেলেটা ইন্টার পাস করছে সে আমার বয়সে 1 বছরের ছোট। আর ইন্টারমিডিয়েটের ম্যাথ হলো বাংলাদেশের সবচেয়ে কঠিন ম্যাথ, যেই সিলেবাস আমাদের ম্যাথের, আমি এই ম্যাথই পড়াইতাম। এই কারণে আমার ম্যাথের প্রতি একটা আলাদা ছোটবেলা থেকে ভালোবাসাও ছিল। আপনাদের তো আমি বরিশাল জেলা স্কুলে খুব নাম করা স্টুডেন্ট ছিলাম। হয়তোবা আমার বাবার ওই দুর্দিন যদি না আসতো, হয়তোবা আমার ক্যারিয়ারের গল্পটা অন্যরকম হইতে পারতো, আবার অন্যরকম নাও হইতে পারতো, আবার আমি বকেটেও তো হইতে পারতাম। যে আমার বাবার যদি অনেক টাকা থাকতো, মানে যেভাবে আমরা গ্রো আপ হয়েছি, আমার বাবার যদি টাকার ফ্লোটা ওই রকমই থাকতো, আমি তো নষ্ট হইতে পারতাম, তাই না? এখানে আসলে লাইফে কি হইতাম না হইতাম এটা নিয়ে আমি কখনো হতাশ না, আমি কারো হতাশিতে বলিও না, কারণ আপনি কিছুই জানেন না, আনসার্টেন। আমার বাপ যদি কোটিপতি থাকতো বরিশালের, ওইটাই যদি তার সবসময় থাকতো, তখন আমি তো এমন হয়তো পড়ালেখা না করে আমি হয়তো বা অনেক খারাপ কিছুর সাথে জড়াই যেতাম, নষ্ট হয়ে যেতাম। কারণ অনেক ধরনের তো এলিমেন্ট আছে নষ্ট হওয়ার জন্য, তাই না? আবার আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গায় আপনি চাইলে অনেক ভালো হইতে পারবেন, চাইলে আবার অনেক খারাপও হইতে পারবেন। মানে আপনি কোনটা গ্রহণ করবেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে। সবকিছু ওপেন। আমি তো খারাপের কাছে যাই নাই, কারণ আমার ভিতর ওই প্রেশারটা ছিল, আমার ফ্যামিলির দায়িত্ব আমাকে নিতে হবে। সুতরাং আমার স্রোতে গা ভাসানো যাবে না। স্রোত মানে কি? ট্রেন, যেটা ট্রেন কি ছিল, যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, দল বেঁধে ঘুরবো, বিড়ি সিগারেট খাবো, একটা ভাবটাপ থাকবে আলাদা, তাই না? আমার ভিতর কিন্তু ওই জিনিসটা ছিল না, কারণ আমার তখন ট্রেন ইয়েটা কি, আমার স্রোতে গা ভাসানো যাবে না। আবার আমার বাপের যদি অনেক কিছুই থাকতো, তখন তো আমি ওই স্রোতে গা ভাসাইতে পারতাম, তাই না? এখানে কি হইতাম, কি হইতে পারতাম, এগুলো নিয়ে আমার ভিতর কোনো আফসোস নেই। আমি পার্সোনালি আমার স্টুডেন্টদেরকে এটা সাজেস্ট করি, ওইটা নিয়ে কেউ আফসোস করবে না, কারণ আপনি জানেন না ভবিষ্যৎ কি। আমরা শুধু বর্তমান জানি, কিন্তু আমাদের যেটা সমস্যা, আমরা দুইটা জিনিসের বেশি ফোকাস করি, একটা হচ্ছে অতীত আর একটা হচ্ছে ভবিষ্যৎ। অতীতে কোনটা ভুল করছি এটা নিয়ে আমরা অনেক অনুশোচনায় ভুগি, ভবিষ্যতে কি কি করতে পারি সেটা নিয়ে ভাবি, কিন্তু আমার যে বর্তমানটা ইম্পর্টেন্ট আমরা সেটা নিয়েই ভাবি না। আর আমি আমার ডিকশনারিতে যেটা সবসময় রাখছি, আমার ডিকশনারিতে কোনো অতীত নাই, আমার ডিকশনারিতে কোনো ভবিষ্যৎ নাই। আমার ডিকশনারিতে জিনিস আছে শুধু একটা, সেটা হচ্ছে বর্তমান। আপনার যদি বর্তমান সুন্দর হয়, এই বর্তমানটাই আগামীকালকে অতীত, তাহলে কি আপনার অতীত সুন্দর? আমার কথাটা বুঝছেন? আজকের আপনার গতিশীল বর্তমান মানে হচ্ছে আগামী দিনে আপনার ভবিষ্যৎ সুন্দর। এই কারণে সবসময় মাথায় একটা ফিলোসফি রাখবেন, অতীতের দুঃখ বা কষ্ট নিয়ে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। অতীতে যদি কোনো কিছু ভুল করে থাকেন, সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা, ওইটা থেকে আপনি শিক্ষা নিছেন যে এই ভুলটা আমি আর রিপিট করব না। আর ভবিষ্যৎ বললে কোনো শব্দ নাই, কারণ আপনি যদি এতই ভবিষ্যৎ ভাবেন, খোদা না করে আজকে যদি মরে যান, তাহলে আপনার কোনো ভবিষ্যৎ আছে? আজকে তো মরে গেছেন, মরে যাওয়া মানে তো চ্যাপ্টার ক্লোজ। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, অনেক ফিলোসফি বেশি বললে ফেলছি, আজকে আর ফিলোসফি না বললে আমি এখন টাইপ 3 পড়াবো।
এখন আপনারা আমার একটা মূল্যায়ন করেন। আমার তো অনেকেই বলে অধ্যত, মানে আমি আমার সম্পর্কে জানি, আমার সাথে যারা ডিপলি মেশে নাই, যেমন আমার হলে অনেকের ধারণা আমার ভিতর ভাব বেশি, আমি হচ্ছে একটু ওভার কনফিডেন্ট, কারো ধারণা আমি অহংকারী, কারো ধারণা আমার একটু ভালো ছাত্রের গরম বেশি, কারো ধারণা আমি একটু ভালো পড়াই এটার গরম। আলটিমেটলি ভাই আমার মধ্যে কোনো গরমই নেই। আমার ভিতর যা আছে, আমি যেই কাজটা পারি এটার, যেমন আমি সবসময় ব্যক্তিগতভাবে নিজের দাবি করি আমার স্কিল খুবই কম। কথা কি আপনি বুঝতে পারছেন? আমি পড়ানোর আল্লাহ আমার একটা দক্ষতা দিচ্ছে, যেটা দিয়ে আমার রুটি রুজির আমি ব্যবস্থা করতে পারছি। আমি খুব অল্প কিছু জিনিস আছে যেই জিনিসগুলো আমি খুব ভালো পারি, ম্যাক্সিমাম জিনিস আমি পারি না। যেমন আমি আগামী পরশুদিন বাসা চেঞ্জ করব। এই বাসা চেঞ্জ করতে যেই যেই কাজগুলো করা লাগে মোটামুটি তার 95% কাজই আমি পারি না। আপনি কি কথা বুঝছেন? তার মানে এই 95% কাজই আমার করতে কারো না কারো আমার হেল্প নিতে হবে। তার মানে 100% কাজের যদি মাত্র 5% কাজ আমি নিজে করতে পারি, আর 95% কাজ যদি আমি অন্যের সাহায্য নিয়ে করতে পারি, তাহলে আমার একে খুব হাইলি স্কিলড বলা পসিবল? অবশ্যই না। আমার স্কিল খুবই কম, লিমিটেড কিছু আমার স্কিল আছে। যেই স্কিলগুলো আছে আমি চেষ্টা করি যেগুলো আমার লিমিটেড স্কিল, এগুলো যেন আমার খুব স্ট্রং সাইড হয় লাইফের। কথা বলছি, আর যেই জিনিসগুলো আমার উইক সাইড, এটা আমি চেষ্টা করি মানুষের হেল্প নিতে। যে আমি যেটা উইক, এতদিনে যেটা আমি ওভারকাম করতে পারি নাই, এটা তো আমি উইকই থাকবো। কথা কি বুঝেন? নয় এই কারণে ভাই আমার লাইফের বিষয়টা হচ্ছে আমার ভিতর অহংকারও নাই, অধ্যত নাই, কিছুই নাই। আমি যা যেটা সোজা আমি সেটাই বলি। আমি রাজনীতি একসময় করছি, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে নীতি নৈতিকতা বজায় রেখে আমি ছাত্র রাজনীতি করে আসছি। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, এবং আমার কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ একটা খারাপ কিছু বলতে পারবে না আমার সম্পর্কে। কথা কি বুঝতে পারছেন? এখানে আমি যেটা সাদা সেটা সাদাই বলি, যেটা কালো সেটা আমি কালোই বলি। আচ্ছা, অনেক বেশি গল্প করে ফেলছি, আমি এখন টাইপ 3টা পড়াবো। আর আপনারাই বলেন আমার কি মনে হয়েছে, অহংকারী মনে হয়েছে না কনফিডেন্ট মানুষ মনে হয়েছে? আমি খুব আশাবাদী মানুষ ভাই, বুঝছেন? এটা সবাই কমেন্ট করেন, আপনাকে কমেন্টটা পড়ে টাইপ 3 পড়াই। আপনাকে কমেন্ট দেখলে ভালো লাগে। হ্যাঁ, আমি অবশ্যই রিয়েলিস্টিক মনে করি। হ্যাঁ, অনার্স ফার্স্ট ইয়ারে থাকতে প্রেয়সী রাত না ধরে হচ্ছে মার্কার ধরছি, তাহলে আমি কি বাস্তববাদী মানুষ না হয়ে পারি? এই যে একজন লিখছে বাস্তববাদী। আমি ভাইয়া যেই বয়সে ফার্ম গেটে যাই মার্কার ধরছি, সেই বয়সে আমার প্রেয়সীর হাত ধরে টিএসসিতে ঘোরার কথা। কথা বলেন নাই? এই হাতে তো আমি প্রেয়সীর হাত না ধরে হচ্ছে এই হাতে আমি মার্কার ধরছি, তাহলে আমি রিয়েলিস্টিক হবো না? তো রিয়েলিস্টিক কি হবে? আচ্ছা, এবার টাইপ 3। আচ্ছা, এবার আমরা একটু সবাই পড়ায় ব্যাক করি। ভাই আমি সুপ্রিম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, এটা হলো আমার লাইফের সবচেয়ে বড় অভিশাপ। আমি এক্সট্রিম লেভেলের ব্রিলিয়ান্ট ছিলাম। কথা কি বুঝছেন? এটা আমার জন্য অভিশাপ। কারণ আমরা যেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন দিয়ে গ্রো আপ হয়েছি, এই ফাইন্যান্সিয়াল কন্ডিশনে অতি মেধাবীও খারাপ, সর্বক্ষেত্রে অতি মেধাবীও ভালো না। কথা কি বুঝছেন? আমার জন্য অতি মেধা এটা আমার জীবনের হচ্ছে অভিশাপ। আমি এখানে সবসময় বলি আমার যেটুকু মেধা ছিল তার থেকে আর একটু কম মেধা থাকলে আমার জন্য ভালো হইতো। এখানে আবার ভাববেন না যে আমি খুব ভালো ছাত্র অহংকার করছি। ভাই আমি এক্সট্রিম লেভেলের ভালো ছাত্র ছিলাম। শুধু ভালো ছাত্র না, আমি বরিশাল জিলা স্কুলের অনেক ছাত্রের আইডল ছিলাম, যে তারা রাহাত বাই হবে। কথা কি বুঝছেন? এই টাইপের আমি স্টুডেন্ট ছিলাম। আচ্ছা যাক, এখন আসেন টাইপ 3। ওকে ভাই, আমরা এখন হচ্ছে লাস্ট টাইপ করবো, পড়াইতে বেশি টাইম লাগবে না। একটু অনেকক্ষণ গল্প করার সুযোগ পাই না, আজকে করলাম, অনেক বেশি গল্প করে ফেলছি। এবার আমরা সব একটু পড়ায় ব্যাক করি টাইপ 3। এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, এটা হচ্ছে সম্ভাব্যতার বেসিক, একদম ললিপপ আলোচনা। প্রথমে আসেন আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে একটা বিষয় বুঝি। এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। এই 0টারে আমি গোল্লা দিয়ে আটকাইলাম, 1রে আমি গোল্লা দিয়ে আটকাইলাম। এটা মানে কি, এই 0 থেকে 1-এর মধ্যে এই জায়গার যেই মানগুলো আছে, এই মানগুলোই সম্ভাব্যতার হইতে পারে। তার মানে সম্ভাব্যতার মান শুরু হইতে পারে কত দিয়া? 0 হইতে, আর শেষ হইতে পারে কোথায়? 1-এ। তার মানে সম্ভাব্যতার সীমাটা হচ্ছে 0 <= P of A <= A 1। এ হচ্ছে, একটু লেখাটা লিখে নেন, কোনো ঘটনা এ এর জন্য, কোনো ঘটনা এর জন্য সম্ভাব্যতার সীমা। ভাইয়া সবাই আমরা একটু পড়ায় ব্যাক করি, অনেক কমেন্ট করছেন। এবার একটু, জি ভাই আপনার ফ্রেন্ডও সেম কথা বলছে, আপনি অনেক ব্রিলিয়ান্ট ছিলেন। আমার কোন ফ্রেন্ড বলছে? আজিজুল হক।
আমরা তো মার্কার বা প্রিয়সী কোনোটা না ধরে মোবাইল দোস্তি জানি না এখন কি হবে। কমেন্ট অফ দ্য ডে। আচ্ছা এবার আমরা একটু পড়ায় ব্যাক করি। আপনার সম্ভাব্যতার সীমা এটা একটু জানতে হবে। সম্ভাব্যতার সীমাটা দেখেন 0 লেস দেন ইকুয়াল পি অফ এ লেস দেন ইকুয়াল 1 মুখস্থই করবেন কিন্তু একটু বেসিকটা বোঝেন। বেসিকটা হচ্ছে সম্ভাব্যতার মানটা সর্বনিম্ন হইতে পারে 0, সর্বনিম্ন হইতে পারে কত 0 আর সর্বোচ্চ হইতে পারে কত 1। তাহলে আমি শিখলাম কি আমার সম্ভাব্যতার ক্ষেত্রে আমার সর্বনিম্ন মানটা হইতে পারে 0, সর্বোচ্চ মানটা হইতে পারে 1। এর ভিতর যে কোনো মান হইতে পারে 0.2 হইতে পারে 0.5 হইতে পারে 0.7 হইতে পারে। আমি কি বুঝাইতে পারছি? আপনাকে পরীক্ষায় অনেক সময় কোশ্চেন দিবে সম্ভাব্যতার ক্ষেত্রে সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান কত 0 আর সম্ভাব্যতার ক্ষেত্রে সর্বোচ্চ মান কত 1। আচ্ছা সম্ভাব্যতার ক্ষেত্রে যেই সীমা কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতার ক্ষেত্রে সীমা তাই। কোনো কিছু হওয়ার সম্ভাব্যতা হচ্ছে পি অফ এ, কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা হচ্ছে পি এসি অথবা হচ্ছে কি পি অফ এ প্রাইম। আমি কি বুঝাইতে পারতেছি? কোনো কিছু হওয়ার সম্ভাব্যতার সীমা যা, কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতার সীমা তা। সবাইকে আমার কথা বুঝছেন? আমি কি সবাই এটা বুঝাইতে পারছি? তাহলে আমরা এখান থেকে সামারি শিখলাম কি, এইখান থেকে আমরা দেখলাম সম্ভাব্যতার ক্ষেত্রে আমার সর্বনিম্ন মান কত 0 আর সর্বোচ্চ মান কত 1। এই পর্যন্ত যদি সবাই একটু বুঝে থাকেন একটু লেখেন তো বি ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো বি ডান। সবাই একটু লেখেন তো বি ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন বি ডান। এই বি ডান লিখতে বসি, পি ডান লিখতে বলি নাই। আচ্ছা আমরা তাহলে এই পর্যন্ত বুঝলাম সম্ভাব্যতার ক্ষেত্রে সর্বনিম্ন মান হচ্ছে 0, মান হচ্ছে 0 আর সর্বোচ্চ মান কত 1। আচ্ছা এখন আমরা একটা নতুন জিনিস শিখবো। আচ্ছা সর্বোচ্চ মানটা কখন হয়? সর্বোচ্চ মানটা হয় ঘটনা যদি সত্য হয়। ঘটনা সত্য হলে আমার মান হবে 1 আর সর্বনিম্ন মান হবে কখন? ঘটনা মিথ্যা হলে। সবাই একটু মনোযোগ দেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঘটনা যদি সত্য হয় তাহলে আমার সম্ভাব্যতার ক্ষেত্রে মান হবে কত 1 আর ঘটনা যদি মিথ্যা হয় তাহলে সর্বনিম্ন মান হবে কত, মানে মান হবে কত 0। তার মানে যদি ঘটনাটা সত্য মানে সত্য কথা হয় তাহলে অ্যান্সার হচ্ছে 1, মিথ্যা কথা হলে অ্যান্সার হচ্ছে 0। মানে কি একটু দেখেন, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এটা তো সত্য কথা। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে এরূপ ক্ষেত্রে আমার সম্ভাবনা কত 1। সবাই একটু মনোযোগ দেন। আপনাদের পরীক্ষায় যদি একটা কোশ্চেন দেয় কোন একটা ঘটনা দিয়ে যদি বলা হয় এটা সত্য ঘটনা তাহলে সেটার অ্যান্সার হবে কত 1। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে এটা কি সত্য কথা? তাহলে এটার অ্যান্সার কত 1। আচ্ছা রাতের বেলায় সূর্য দেখা যাবে, এটা কি সত্য না মিথ্যা? রাতের বেলা সূর্য দেখা যাবে, এটা কি সত্য না মিথ্যা? এটা তো মিথ্যা। তাহলে এটার অ্যান্সার কত 0। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আপনারা কোনো একটা ঘটনা যদি দিয়া বলা হয় এইটার সম্ভাবনা কত, তখন আপনি দেখবেন এটা কি সত্য কথা না মিথ্যা কথা। সত্য কথা হলে অ্যান্সার হচ্ছে 1, মিথ্যা কথা হলে অ্যান্সার হচ্ছে 0। কেমনে? এক্সাম্পল নাম্বার 1 নম্বর এক্সাম্পলটা একটু দেখি। এক্সাম্পল নাম্বার 1 নম্বর এক্সাম্পলটা একটু সবাই দেখেন। আর দুইটা ম্যাথ করলে আজকের ক্লাস শেষ। 1 নম্বর ম্যাথ কি বলছে? রাত 11:59 বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। রাত 11:59 বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে ঠিক 72 ঘন্টা পর। 72 ঘন্টা পর। আচ্ছা দেখেন রাত্র 11:59 তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে ঠিক 72 ঘন্টা পর। আচ্ছা ঠিক 72 ঘন্টা পর ঘটনা কি ঘটবে? রাত 11:59 24 ঘন্টা পরও কি রাত 11:59, 48 ঘন্টা পরও কি রাত 11:59, 72 ঘন্টা পরও কি রাত 11:59। তাহলে আপনার 72 ঘন্টা পর রাত্র 11:59 দিয়ে খেলা শুরু হয়েছে, 72 ঘন্টা পরও কি আপনার রাত্র 11:59 থাকে। রাত 11টা ঠিক 72 ঘন্টা পর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা রাত 11:59 আর 72 ঘন্টা পরও কি রাত 11:59 না? রাত 11:59 কি রোদ্র উঠতে পারে? রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কি হইতে পারে? এটা কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। তাহলে এটার অ্যান্সার কত 0। আমি কি বুঝাইতে পারছি ভাই? মামলাটা কি বুঝছেন? মামলা কিছু না, আপনার 1 নম্বর কোশ্চেনের মতো একটা কোনো কোশ্চেন দিলে আপনার শুধু দেখতে হবে লাস্ট পর্যন্ত এটা কি সত্য কথা না মিথ্যা কথা। সত্য কথা হলে অ্যান্সার 1, মিথ্যা কথা হলে অ্যান্সার 0।
আপনারা বলছে রাত 11:59 72 ঘন্টা পর, রাত 11:59 72 ঘন্টা পর কি রাত 11:59 লিখতে হয়? রাত 11:59 কি আপনার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হইতে পারে? এটা তো হইতে পারে না, এটা তো মিথ্যা কথা। তাহলে মিথ্যা কথা হলে আনসার কত? 0। সবাইরে কি আমি বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি একটু লেখেন তো এক্সাম্পল 1 ডান। সবাইরে যদি বুঝাইতে পারি তাহলে একটু লেখেন এক্সাম্পল 1 ডান। সবাই একটু কমেন্ট করেন এক্সাম্পল 1 ডান। আচ্ছা শোনেন, সেট অফ বেঞ্চিত্রের পুরস্কার কে পাবেন এটা আমি আগামী ক্লাসে জানিয়ে দেবো, আগামীকালকে জানিয়ে দেবো। সেট অফ বেঞ্চিত্রের পুরস্কার কে পাবেন এটা আগামী ক্লাসে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা আমি একটা আপনাদের আজকে যেহেতু আমার মুড ভালো একটু গল্প টল্প করলাম, আপনাদের একটা পুরস্কার দেই। পুরস্কারটা হচ্ছে শুধু আপনাদের ব্যাচের জন্য, যারা এই 46তম প্রিলির ব্যাচে ক্লাস করতেছেন। আমার ম্যাথ ক্লাস কেমন হচ্ছে, ম্যাথ ক্লাস নিয়ে রিভিউ দিবেন। আমার ক্লাস করে কেমন লাগতেছে রিভিউটা দিবেন রাহাত জব ম্যাথে, রাহাস জব ম্যাথ। রিভিউ দেওয়ার টাইম হলো আজ কয় তারিখ? 25। তো এই 29 সেপ্টেম্বরের মধ্যে রিভিউ দিবেন। আপনাদের জন্য একটা আলাদা পুরস্কারের ব্যবস্থা রাখতেছি। সেপ্টেম্বর এই 29শে সেপ্টেম্বরের মধ্যে দিবেন। 3 জনের জন্য পুরস্কার থাকবে। প্রথম 3 জন, প্রথম জন পাবেন 1000, দ্বিতীয় জন পাবেন হচ্ছে 700, তৃতীয় জন পাবেন 500। এই হলো পুরস্কার। যারা এই পুরস্কারটা পাইতে চান, হ্যাঁ আরেকবার বলতেছি, তারা হচ্ছে আমার ক্লাস কেমন হচ্ছে এটা নিয়ে হচ্ছে রাহাত জব ম্যাথে 29শে সেপ্টেম্বরের ভিতরে 26 সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বরের মধ্যে রিভিউ দিবেন। এটা শুধু আপনাদের ব্যাচের জন্য এই পুরস্কারটা রাখলাম। 1000 প্রথম, 700 দ্বিতীয়, 500 হচ্ছে তৃতীয়। আমি স্ক্রিনশট নিয়ে রাখি, নাহলে মনে থাকবে না। আগের রিভিউ দিয়ে দিছি ভাই, আমি তো ইয়াতে ঘোষণা করছি। আগের রিভিউর পুরস্কার তো আমি হচ্ছে মানসিক দক্ষতা ব্যাচে আর 45 পিলির ব্যাচে দিয়ে দিছি। কে কে পাইছেন পুরস্কার? ওটা তো ওই ব্যাচে দিয়ে দিছি, আপনাদের ব্যাচে আলাদাভাবে আমি পোস্ট করি নাই। একই জিনিস বারবার পোস্ট করবো কেন? ওটা তো আমি পুরস্কার দিয়ে দিছি। ওইটা যারা পুরস্কার পাইছে আমি হচ্ছে পোস্ট করে আগের রিভিউর যে পুরস্কার যে লিখছেন, আগের রিভিউর পুরস্কার হচ্ছে রাহাত স্যারের যে মানসিক দক্ষতা ব্যাচ আর 45তম পিলির ব্যাচ আছে না, ওই দুই ব্যাচে রিভিউগুলো পোস্ট করে পুরস্কার দিয়ে দেওয়া হয়েছে। আমি মোট 17 জনের পুরস্কার দিছি, দেওয়ার কথা ছিল 15 জনের। এই যে আকাশ, আপনি হয়তো মিস করছেন ডাটাটা। আচ্ছা, যারা পুরস্কার পাইতে আগ্রহী, রাহাত ভাই কেমন ম্যাথ ক্লাস নেয় 29শে সেপ্টেম্বরের মধ্যে রাহাত জব ম্যাথে লিখবেন নিজের মনের মাধুরী মিশাইয়া। সেরা 3 জন রিভিউ দাতা শুধু আপনাদের ব্যাচের জন্য এটা পুরস্কার। আচ্ছা তাহলে আমি 1 নম্বর কোশ্চেনটা আরেকবার বলতে বলছেন, যে বলতে বলছেন সে একটু মনোযোগ সহকারে শোনেন। ঘটনা সত্য হইলে রেজাল্ট হচ্ছে 1, মিথ্যা হইলে 0। রাত্র 11টার সময় কি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হইতে পারে? হইতে তো পারে না, তার মানে মিথ্যা কথা। এই কারণে অ্যান্সার হচ্ছে 0। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 2। 2 বলছে কি পি অফ এ ইজুকাস টু হাফ হলে পি অফ এ প্রাইম অথবা পি অফ এসি, এটা মানে হচ্ছে না হওয়ার সম্ভাবনা, না হওয়ার সম্ভাবনা। সবাই একটু মামলাটা বোঝেন। আপনারা বলছে পি অফ এ সমান সমান হচ্ছে হাফ, পি অফ এ সমান সমান হচ্ছে হাফ। আপনারা বাইর করতে বলছে পি অফ এ প্রাইম, মানে পি অফ এ প্রাইম বা পি অফ এসি, এটার নাম হচ্ছে কি না হওয়ার সম্ভাবনা। আপনি শিখছিলেন কি না হওয়ার সম্ভাবনা সমান সমান হচ্ছে 1 মাইনাস সম্ভাবনা। এটাই আমি শিখেছিলাম না? এই যে না হওয়ার সম্ভাবনা আমি কি শিখেছিলাম? 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট শিখেছি না? সবাই একটু মামলাটা বোঝেন। আপনারা না হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে আমি কি শিখেছি? 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট না? এই আউটপুট ডিভাইডেড বাই ইনপুট মানে কি সম্ভাবনা না? তাহলে কখনো যদি পরীক্ষা দেয় না হওয়ার সম্ভাবনা বাইর করতে বলে, তাহলে ইয়াটা কি 1 মাইনাস আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এই আউটপুট ডিভাইডেড বাই ইনপুট মানে কি সম্ভাবনা। তাহলে পি অফ এ হাফ দিয়ে আছে, পি অফ এ প্রাইম মানে কি হবে? পি অফ এ প্রাইম মানে হবে 1 মাইনাস পি অফ এ। তাহলে 1 মাইনাস পি অফ এ মানে কি হাফ। দ্যাট মিন্স কি ক্যালকুলেট করলে আসবে কত? হাফ। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? আমি কি বুঝাইতে পারতেছি? সবাই একটু কমেন্ট দেন তো এক্সাম্পল 2টা বুঝছেন কিনা। না বুঝলে আমি 3 দিয়ে আরো ক্লিয়ার করে দিচ্ছি। 3 একই জিনিস। একটু ভাইয়া কমেন্ট করেন তো, সবাই একটু কমেন্ট করে দেন তো। সবাই একটু কমেন্ট করে দেন। গতবার যে রিভিউ দিছিলাম, যে ফার্স্ট প্রাইজ পাইছিল তার আমি 3000 টাকা দিছিলাম। ফার্স্ট 3000, সেকেন্ড 2000, থার্ড হচ্ছে 1500। এবার আপনাদের পুরস্কারটা একটু ছোট, 1000, 700, 500, কারণ এটা তো শুধু আপনাদের ব্যাচের জন্য। সবাই একটু ইয়াটা দেন তো পারছেন কিনা। 3 করাবো, হ্যাঁ 3 আমি করাই দেবো, 3 করাই দেবো। 3 নম্বরটা করাবো, 3 নম্বর করাবো। 2 বুঝছেন কিনা আগে সেটা কর। 3 আমি করাবো রে ভাইয়া,
তিন করাবো। মেন্টাল অ্যাবিলিটি ভাই, ওটা আমার পুরাতন মেন্টাল অ্যাবিলিটির ভাই, আপনাকে কোনো কথা বলে আমি বিপদে পড়ি। ওটা আমার পুরাতন মেন্টাল অ্যাবিলিটির ব্যাস। আপনাকে মেন্টাল অ্যাবিলিটির মামলা এই জায়গায় হবে, কথা কি বোঝেন নাই? কারো যদি মনে হয় যে একটু আগে দিয়ে করতে চাই, তাহলে পুরাতন মেন্টাল অ্যাবিলিটি তো অ্যাড করে দেবো না, সমস্যা নাই। আপনাকে 45 ফিলিতে অ্যাড করে দিছি না, ওটা আমার পুরাতন মেন্টাল অ্যাবিলিটির ব্যাস। আচ্ছা, যদি বুঝতে পারেন এবার সেন এক্সাম্পল 3তে কি বলছে? চাকরি পাওয়ার সম্ভাবনা 4/5 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা। দেখেন, চাকরি পাবার সম্ভাবনা 4/5 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা, চাকরি না পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, খুব ভালো কথা। আপনারা আমি একটু আগে শিখছি কি না পাওয়ার সম্ভাবনা মানে কি? না পাওয়ার সম্ভাবনা মানে কি? 1 - সম্ভাবনা। এই মামলা এটা শিখেছি না? না পাওয়ার সম্ভাবনা মানে কি? 1 - সম্ভাবনা। তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা মানে কি হবে? 1 - চাকরি পাওয়ার সম্ভাবনা। তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা কত? 4/5। তাহলে ক্যালকুলেট করেন 5 লসাগু 5 - 4, দ্যাট মিন্স কি 1/5। এই মামলা কি বুঝছেন? না পাওয়ার সম্ভাবনা মানে কি? 1 - সম্ভাবনা। এটাই শিখাইছিলাম এরকম, 1 - আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এই আউটপুট ডিভাইডেড বাই ইনপুট মানে হচ্ছে কি সম্ভাব্যতা বা সম্ভাবনা, একই কথা। সবাই যদি সবকিছু বুঝে থাকেন, আজকের ক্লাস শেষ। সবাই আমি একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, তিনটা টাইপ সবাই খুব সহজ করে করবেন। আর একটু কমেন্ট করেন আজকের ক্লাসটা আপনার কাছে কেমন লাগছে, জেনুইন কমেন্ট করেন। ইনশাল্লাহ আগামী ক্লাস আরো সোজা লাগবে, কারণ আজকে আপনি সম্ভাব্যতা প্রথমে বুঝছেন, এটা আসলে সোজা। এখন আপনার কাছে বাড়ির মতো লাগবে। টাইপ 4 আমি যেটা পড়াবো ওখান থেকে খুব সম্ভবত 46 পিলিতে কোশ্চেন হইতে পারে। টাইপ 4 মানে আগামীকালকে আমি যে টাইপটা পড়াবো আগামী ক্লাসে, টাইপ 4, ওখান থেকেই কোশ্চেন হওয়ার চান্স সবচেয়ে বেশি। সবাই একটু কমেন্ট করেন আজকের ক্লাসটা কেমন হয়েছে। আর সবাই রিভিউ দিবেন। বেস্ট 3 রিভিউরে হচ্ছে পুরস্কৃত করাবে, এমন হইতে পারে 5 জন পুরস্কার পাইতে পারেন, কথা কি বুঝছেন? রিভিউ দিবেন। রাহাত ভাইয়ারে একজন শিক্ষক হিসাবে আপনার কেমন মনে হয়েছে এই মূল্যায়নটা সবাই সুন্দর করে তুলে ধরবেন, কারণ ওখানে আমার ম্যাক্সিমাম রিভিউ দিচ্ছে পুরাতন স্টুডেন্টরা। এরা লেখছে ভালো পড়াইছি, পড়াইছি। এখন আমার নতুন স্টুডেন্টরা আমার কি ভাবতেছে এটাও তো আমার জানার দরকার। ওই রিভিউগুলো পড়লে আমি নিজের সম্পর্কে একটা ধারণা পাই যে আমার স্টুডেন্টরা আমার নিয়ে কি ভাবে। এটা তো লেকচার শিটেই দেওয়া আছে, যে লিমা আক্তার আপু, এগুলো তো লেকচার শিটেই দেওয়া আছে। আগামী ক্লাস আরো সবাই সোজা বানাবে। সবাই রিভিউ দিয়েন, আপনাদের লেখাগুলো পড়লে আমি নিজের সম্পর্কে বুঝতে পারবো, আমার সম্পর্কে আপনাদের আসলে ধারণাটা কি, আমার ক্লাস আপনাদের কেমন লাগে। ওখান থেকে আমি একটু নিজেরা আপডেট করি যে আমার কি কি করা উচিত, কিরকম পড়ানো উচিত, আমার সম্পর্কে আমার স্টুডেন্টদের ধারণা কি। কারণ আপনাদের সাথে আমার সরাসরি তো দেখা হয় না, যেহেতু আপনাদের সাথে আমার সরাসরি দেখা হয় না, এখানে আপনারা আমার নিয়ে কী ভাবেন এটা যদি আমি না বুঝি আমি পড়াবো কীভাবে? এখন আপনারা ভাবেন রাহাত ভাই খুব ভালো মানুষ, এটা তো জানি না, আমার কোনো লাভ নাই। আমি ভালো মানুষের দেখে আপনি ম্যাথ পারবেন? আপনি কি কথা বোঝেন নাই? আপনি তো আমি ভালো মানুষ, এটা যদি ভালো মানুষ এটা বোনাস, আমি ভালো মানুষ হলে এটা হচ্ছে বোনাস, কথা কি বোঝেন নাই? আমার প্রথমে হতে হবে ভালো শিক্ষক। আমি ভালো শিক্ষকের সাথে যদি আমার ভালো মানুষ পান এটা বোনাস। আমাদের দেশে হচ্ছে উল্টা সিস্টেম, আমরা ভালো শিক্ষক না খুঁজে আগে ভালো মানুষ খুঁজি। ওরে ভাই, আপনার যদি ভালো মানুষের কাছ থেকে অনুপ্রাণিত হতে চান, সমাজে অনুপ্রাণিত হওয়ার মতো অনেক মানুষ আছে যারা দেখে আপনি অনুপ্রাণিত হইতে পারেন, যে তার লাইফস্টাইল দেখা আপনার পরিচিতই কেউ না কেউ আছে, আপনার রিলেটিভ বলেন, পাড়া প্রতিবেশী বলেন, ইভেন আপনার বাবা মা বলেন, এর ভিতর কেউ না কেউ আইডল ক্যারেক্টার আছে যার কাছ থেকে অনেক কিছু শিখার আছে। আপনি তো শিখতে চাইলে তার কাছ দিয়ে শিখতে পারেন, তাহলে আপনার আবার আমার কাছ দিয়ে শিখা লাগবে মানুষের ভালো মানুষগিরি, কথা বলেন না? এইখানে শিক্ষক খুঁজতে হবে, ভালো শিক্ষক ফার্স্টে, তারপর সে ভালো মানুষ হলে এটা বোনাস। কারণ এখন যে ভাই কে ভালো মানুষ আল্লাহ জানে, আর কেউ জানে না। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ বাচ্চা রাখলে বুধবার দিন দেখা হবে। খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ পড়াবো, সেখান থেকে খুব সুন্দর আগামীবার কোশ্চেন। একটা প্রশ্ন ছিল ভাইয়া, বলেন রাহুল, কি প্রশ্ন ছিল ভাইয়া? কি প্রশ্ন ছিল বলেন? আপনাদের সাথে আমার এই গল্পটা শেয়ার করলাম। আমি এখন মতো 11টা পেজ ব্যাচ পড়াইছি, আপনারা আমার সেকেন্ড ব্যাচ, যে ব্যাচে আমি এই গল্পটা শেয়ার করছি। আরেকটা ব্যাচে করছিলাম, আর আজকে একটা করলাম। আরেক ব্যাচে করার পেছনে একটা কারণ ছিল, একটা ঝামেলা হয়েছিল, আর আপনাদের সাথেই করলাম। মানে আমি তো ব্যাচ পড়াইছি মোট এখন মতো 11টা, এটা আমার সেকেন্ড ব্যাচ, যেখানে আমি আমার এই ব্যক্তিগত জীবনের বিষয়টা শেয়ার করলাম। সাধারণত আমি আমার ব্যক্তিগত জীবন আমার কাছেই রাখি, আর আপনার এই ব্যক্তির হাত সম্পর্কে জানি না করবেন কি, কথা বলেন নাই, এটা তো আপনার পরীক্ষাইবে না।
ইনশাআল্লাহ আগামী ক্লাস ভাই আরো ইজি লাগবে, আগামী ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। আগামী ক্লাস থেকে খুব সুন্দর 46 পিলির কোশ্চেন হবে। আপনার টাইপ 4 আগে করার কোনো দরকার নাই, আপনি 1 2 3 3 ওটা করেন, ইনশাআল্লাহ সবাই নোট করবেন, আশা করি ভালো কিছু হবে। তাহলে ভাই আজকের ক্লাসটা এখানেই শেষ করি। আজকে আমার একটু বিভিন্ন কারণে মন মানসিকতা অনেক ভালো ছিল, একটু এইখানে আপনাদের সাথে ক্লাসের বাইরেও আলোচনা করলাম, এগুলো সাধারণত আমি ক্লাসের বাইরে করি না। বিসিএস গ্রুপ, এই যে বিসিএস গ্রুপ তো আপনাদের এখানে দেয়াই আছে, আমি মেন্টাল এবিলিটিটা প্রয়োজনে কালকে লিঙ্ক দিয়ে দেবো না পুরাতন, যদি কারো অ্যাডভান্স ক্লাস করার দরকার থাকে করে নিতে পারবেন, সমস্যা নাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।